একটু দেখে নিতে পারেন আর কি। মানে ঠিক আছে তাহলে। তারপরে এটা বলা হয়েছিল যে কোনো চাকরিজীবী যদি অফিস থেকে বাড়ি পায় থাকার জন্য ফ্রি, তাহলে তার জন্য ওই বাড়ির যে ভাড়া মূল্য, সেই ভাড়া মূল্যটা তার স্যালারির সঙ্গে যোগ হবে। হুম, এটা হলো উপরেরটা। আর নিচেরটা একটু দেখেন। নিচে হলো কোনো এমপ্লয়ি যদি অফিস থেকে ফুল টাইম গাড়ি পায় ফ্রি ইউজ করার জন্য, তো ওই গাড়ির সমস্ত খরচ কোম্পানি বহন করে, ড্রাইভারের বেতন সহ, তেল খরচ সহ এভরিথিং। তো সে কত সিসির গাড়ি পাইছে কোম্পানি থেকে, তার উপরে ডিপেন্ড করে যে তার বেতনের সঙ্গে কত টাকা মানে উল্টো যোগ হবে। এই সুবিধা অ্যাভেল করার কারণে তাকে বেশি ট্যাক্স দিতে হবে, এটাও বলা হয়েছিল আর কি। এখন বলতে পারেন আপনার পরীক্ষায় পরীক্ষায় যদি এরকম কত সিসি গাড়ি এটা যদি বলা না থাকে, তাহলে আপনি কি করবেন? কারণ পরীক্ষায় একটা ছোট্ট অঙ্ক আসলো, এখানে সেখানে ধরেন বলা আছে তার বেতনের ব্রেকআপ দেয়া আছে, এই বেতন সে পায়, আর অফিস থেকে একটা ফুল টাইম গাড়ি পায়, গাড়ি এই পর্যন্ত, কিন্তু কত সিসি গাড়ি এটা বলা নাই। তখন আপনি যা খুশি তাই ধরে নেবেন। তো বলতে পারেন দিলে কোনটা ধরবো, তা আমি মনে করি প্রথমটা ধরা ভালো। যে সে ধরে নিলাম মানে 1500 সিসি পর্যন্ত গাড়ি হলো ভেরি কমন, বুঝছেন? মানে এমনি আপনি রাস্তাঘাটে যত গাড়ি দেখেন, এর ভিতরে 1500 সিসি প্রাইভেট কারটা বেশি কমন। তো যেটা কমন ওইটা ধরাই ভালো। তাহলে যদি 1500 সিসি ধরেন তাহলে আপনি 1,80,000 টাকা ধরবেন, বছরে 15,000 গুণ 12। আর একটা নোট দিতে হবে যে আমি এজিউম করে নিলাম যে তাকে 1500 সিসির গাড়ি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তার হুম। আচ্ছা, এখন এইখানে বলা হয়েছিল যে কোথায় কোথায় বিনিয়োগ করলে একজন চাকরিজীবী স্যার সে, আমাদের তো এমসিকিউ আছে, তো আমরা সেখানে নোট দিব কিভাবে? না আপনার অঙ্কও আসে পরীক্ষায়, পরীক্ষায় এক দুটো অঙ্ক আসে, এমসিকিউ তো আসেই। এমসিকিউ তো কমন, এমসিকিউ কি কি আসতে পারে সেটা গত ক্লাসে আলোচনা হয়েছিল। ধরেন আমি যেটা পড়াচ্ছি, আপনি যেটা পড়তেছেন, এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে সেগুলো কিন্তু বলে যাই আপনাকে। এখন কি করতেছি, এখন তো পড়া শুরু হয়নি, ক্লাসে ছাত্র সংখ্যা কম, আমরা গত ক্লাসে কি কি পড়ানো হয়েছিল সেগুলো নিয়ে একটু কথা বলতেছি, বুঝছেন? ঠিক আছে স্যার। এই, আপনি যদি পারেন দিবেন, যদি মনে করেন যে আমাকে অ্যাজাম্পশন করার স্কোপ আছে, নোট দেওয়ার স্কোপ আছে, আপনি দিবেন। না দিলে আপনি প্রথমটা মেরে দেবেন যে 15,000 গুণ 12 সমান সমান 1,80,000। বুঝছেন? আচ্ছা। হুম। আচ্ছা, এখানে দেখেন এগুলো বলা হয়েছিল যে কোথায় কোথায় বিনিয়োগ করলে একজন চাকরিজীবী সে রেয়াত পাবে, মানে তার ট্যাক্স কমে যাবে, ট্যাক্স কম দিতে হবে। সেটা হলো জীবন বীমা প্রিমিয়াম, নিজের নামে বা স্ত্রীর নামে বা স্বামীর নামে অথবা চিলড্রেনদের নামে, তাও পলিসি ভ্যালু 10% পর্যন্ত। হুম, এই, এখন এখান থেকে ধরেন এমসিকিউ হতে পারে হরেক রকমের, যে জীবন বীমা প্রিমিয়াম এটা কি স্পাউসের নামে করলে সেটা কি উপরে রেয়াত পাওয়া যায়? উত্তর হলো ইয়েস, মানে ইয়েস অন্য। অথবা আপনি বলতে পারেন যে একটা ইন্স্যুরেন্স পলিসি খুললে তার কত পার্সেন্ট পর্যন্ত প্রিমিয়াম উপরে রিবেট পাওয়া যায়। এটা ধরেন 5%, 10%, 15%, 20%, চারটা পার্সেন্টেজ দেওয়া। তো এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, তো আপনি টিক চিহ্ন দেবেন 10%-এ। তেমনিভাবে ডিপিএস, আপনি নিচের দিকে দেখেন মাঝখানে ডিপিএস, ডিপিএস মানে হলো ডিপোজিট পেনশন স্কিম। তো কোনো ব্যাংকে যদি কোনো এমপ্লয়ি একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলে,
মানে ডিপিএস মানে হলো মান্থলি সেভিংস স্কিম। মাসে মাসে এটা একটা টাকা জমা করে, সেটা যদি বছরে 1,20,000 টাকা পর্যন্ত হয় সেটার উপরেও রিবেট পাওয়া যায়। এখন এখান থেকে এমসিকিউ হতে পারে যে ডিপিএস কত টাকা পর্যন্ত বাৎসরিক ডিপিএস করলে সেটার উপরে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট মিলবে। সেটা 60,000, 1,20,000, 1,80,000, 2,40,000। তো এরকম যদি চারটা দেয়া থাকে, আপনি 1,20,000-এর টিক চিহ্ন দিবেন, তাই না? জি স্যার। হুম। তেমনিভাবে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রে আপনি ধরেন 5 লাখ টাকা পর্যন্ত বছরে বিনিয়োগ করলে এটার উপরে আপনি আয়কর রেয়াত পাবেন। তো আপনি যদি 10 লাখ টাকার কিনেন কিনেন তাতে অসুবিধা নেই। তো কিন্তু আপনি রিবেট পাবেন 5 লাখ টাকার উপরে। কিন্তু 5 লাখ টাকার যদি কিনেন বা 4 লাখ টাকা কিনেন তো ফাইন, ওটার উপরে তো পাবেনই। তেমনিভাবে আইসিবি ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, এটাতে যদি বিনিয়োগ করেন এটার উপরও আলাদাভাবে 5 লাখ টাকার উপরে রেয়াত পাবেন। তার মানে এখানে 5 5 10, আর উপরে ডিপিএস এ গেল 1,20,000। এই, তবে শেয়ারে কোনো নাই। আপনি শেয়ারে যে টাকায় বিনিয়োগ করেন এই টাকার উপরে আপনি রেয়াত পাবেন, সেটা প্রাইমারি শেয়ার হোক বা সেকেন্ডারি শেয়ার হোক। ঠিক আছে। এরপরে দেখেন ডোনেশন, কোথায় কোথায় ডোনেট করলে এটার উপরও রেয়াত পাওয়া যায়। তার ভিতরে একটা বড় খাত আছে আপনার গভর্নমেন্ট জাকাত ফান্ড, যেটা ইসলামিক ফাউন্ডেশনে জাকাত দিলে এই জাকাতের উপরে আপনি রেয়াত পাবেন। তারা জাকাত দিলে আপনি মানি রিসিপ্ট পাবেন যে কত টাকা জাকাত দিলেন, তো ওইটার উপরে আপনার রেয়াত হবে। তবে ব্যক্তিগতভাবে যদি জাকাত দেন, কেউ জাকাত দেয়, তো ওটার উপরে রেয়াত হয় না। আরও কিছু কিছু আছে এখানে। আর একটা জিনিস এখানে ঢুকছে, সেটা আমার ঢুকানো হয় না এখানে, সেটা হলো ওই যে জুলাই 24 ফাউন্ডেশন, ওইখানে যদি কেউ ডোনেট করে ওটার উপরও রেয়াত হবে। এই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসেন যে এই যে বিনিয়োগের কথা বলা হলো, কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রেয়াত পাওয়া যাবে, এটা গত ক্লাসে দেখানো হয়েছিল। সেটা হলো তার যে ট্যাক্সেবল স্যালারি তার 3%, অথবা যে টাকা বিনিয়োগ করছে প্রকৃতপক্ষে তার 15%, অথবা 10 লাখ। এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট সেটার উপরে সে কর রেয়াত পাবে, তাই না? জি স্যার। এবং এটা একটা ছোট অঙ্ক করে আপনাকে দেখানো হয়েছিল যে একজন চাকরিজীবী, সে বছরে 10 লাখ টাকা বেতন পায়, তো তাহলে তার ট্যাক্স কত টাকা ট্যাক্স দিতে হবে যদি সে 10 লাখের মধ্যে সে দেখা গেল যে 5 লাখ টাকা বিনিয়োগ করছে। হুম। তো সেরকম একটা অঙ্ক কিন্তু দেখানো হয়েছিল। তো সেটা মনে পড়ে আপনার? জি স্যার। আচ্ছা। স্যার যাই আবার একটু ম্যাথটা দেখাইলে ভালো হয় স্যার। ওই যে দেখাতে পারি, ছোট তো অঙ্ক। প্লিজ স্যার যদি একটু দেখান তাহলে সত্যি ভালো হয়। এইখানেই দেখাই। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে তার গ্রস স্যালারি হচ্ছে 10 লাখ। আর হচ্ছে তার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট ধরেন সে করছে 3 লাখ টাকাই ধরি। তো এখন কোশ্চেন, এটা ভেরি ছোট্ট একটা অঙ্ক। এক ভদ্রলোকের গ্রস স্যালারি হচ্ছে 10 লাখ, তার বিনিয়োগ হচ্ছে 3 লাখ, তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? তো এটার উত্তরটা দেখেন, এটা হলো কোশ্চেন। উত্তর হলো যে গ্রস স্যালারি হচ্ছে
এটা পারবেন না? লেস আপনার এক্সাম্পশন। এটার ফর্মুলা হচ্ছে 1/3 অফ গ্রস স্যালারি অথবা 5 লাখ এর মধ্যে যেটা কম। তো সমান সমান আপনার ট্যাক্সেবল স্যালারি বের হবে। আচ্ছা, হয়ে গেল। সমান সমান আপনার ট্যাক্সেবল স্যালারি বের হবে এখানে। এখন যদি ট্যাক্স ক্যালকুলেশনটা করেন, এটা করা হয়েছিল না গত ক্লাসে? এটা করা জি হয়েছে। স্যার। আবার একটু দেখান স্যার। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, এটা করতে হবে অন ফার্স্ট। ব্যালেন্স কত থাকে? স্যার হুম, 2,16,000। আচ্ছা, তার মানে ট্যাক্স আসে এটা আসে তো নাকি 26,667 এটা আসে? জি স্যার। এই এখন আসেন যে এখান থেকে লেস ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। একে রিবেটও বলে, অনেকে ক্রেডিটও বলে। মানে এখান থেকে 26,667 টাকা তার ট্যাক্স আসছে, কিন্তু তাকে কম দিতে হবে এই 3 লাখ টাকা বিনিয়োগ থাকার কারণে। তো নিয়ম হচ্ছে যে এই তিনটার মধ্যে যেটা কম, 6,63,667 ইন্টু 3%, তাদের কত হয় দেখেন তো। আর 3 লাখ টাকা যে বিনিয়োগ করলো, প্রকৃত বিনিয়োগ, এটার 15%।
এটা তো 45,000 টাকা আসে। और 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট। স্যার ওইটা 20,000 আসে। ও 20,000 আসে, আচ্ছা। এটা এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট। তো লোয়েস্ট হচ্ছে আপনার 20,000 টাকা। তো যদি লোয়েস্ট আমরা বিয়োগ করি, তাহলে তাকে 6,000, তাই না? জি স্যার। মানে 6,667 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। এরকমটা হওয়ার কথা যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে। স্যার ঠিক আছে, হয়েছে স্যার। স্যার একটা আর প্রশ্ন ছিল। না, তার আগে আমি বলি, প্রশ্নের আগে, সেটা হলো এই যে অঙ্কটা করায় দিলাম, একটা ছোট্ট অঙ্ক, সেখানে এই ভদ্রলোকের যদিও ট্যাক্স আসছে 26,667 টাকা, কিন্তু তাকে ভার্চুয়ালি দিতে হবে মাত্র 6,667। তার বিনিয়োগ থাকার কারণে তাকে 20,000 টাকা ট্যাক্স কম দিতে হবে। এখন যদি এই 20,000-এর জায়গায় 25,000 পেয়ে যেত, কথার কথা, আমি যদি 3 লাখ টাকা, 3 লাখ টাকা বাড়াইলে কাজ হবে না, যাই হোক, কথার কথা যদি হয় এবং এটা যদি 5,000-এর নিচে আসে, তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে তাকে মিনিমাম 5,000 ঢাকা চিটাগাংয়ের জন্য। এখন বলেন। হ্যাঁ, স্যার ইন্স্যুরেন্স যেটা আছে স্যার, লাইফ ইন্স্যুরেন্স যদি করি স্যার তাহলে আমি 10% স্যার ইয়া পাবো। তো এখানে স্যার যদি আমার 3 লক্ষ যেটা আছে, সাপোজ এখানে যদি আমি আরো ধরি যে 1 লক্ষ টাকা আমার ইন্স্যুরেন্স আছে, তাহলে স্যার ওইটার উপরে কি আমি 1 লক্ষ টাকার উপরে 10% ধরে আমি যে ইনভেস্টের সাথে টোটাল যোগ করে আমি রেভিটটা করি, তাহলে স্যার হবে না? নাকি অন্য কোনো ইয়ে আছে? না, অন্য কোনো ইয়ে আছে। সেটা হলো আপনি বলতে চাচ্ছেন যে আম, আপনি আমার একটা কথা বলেন যে বিনিয়োগ আপনার কি কি আছে, আমি অঙ্কটা করাই দিই, এই অঙ্কটাই স্যার মুছে একটা নতুন। স্যার একটা বলেন। ইনভেস্ট স্যার করলাম ধরেন ইয়া সঞ্চয়পত্রের মধ্যে, আর একটা স্যার লাইফ ইন্স্যুরেন্স নিলাম 1 লক্ষ টাকার। শুনুন, একটা কথা বলি, আপনার সঞ্চয়পত্র কত? স্যার 3 লক্ষ টাকা আপনার যেটা স্যার ধরছেন, আর হচ্ছে ইন্স্যুরেন্স আরো ধরলাম স্যার 1 লক্ষ। কোনো কাজ হবে না, কারণ আমি এখানে মুছে, লাল কালি মুছে কালো কালি দিয়া আমি এখানে লিখতে পারি 3 আর 1 4। তো 4-এর 15%-এ আসবে 60,000, কিন্তু আটকায় যাবে ওই 20,000-এ, যেটা লোয়েস্ট। আপনার কথায় আপনার কথায় এই যে আমি এখন গোল চিহ্ন দিতেছি, গোল চিহ্ন দিয়া আপনার কথায় আমি লিখতেছি এটা 4, তাহলে এখানেও গোল চিহ্ন দিতেছি, এটাও লিখলাম 4, তাহলে এখানে গোল চিহ্ন দিতেছি, এটা হবে 60,000, তাতে লাভ হবে কি? আটকায় যাবে 20,000-এ, লোয়েস্টে আটকায় যাবে। কি জি আপনি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তা আপনি আমার যতই মানে বলেন, তো আপনি বলবেন আমি নতুন করে লিখবো, কিন্তু কোনো কথায় কাজ হবে না, না আটকায় স্যার, যাবে। এটা স্যার একটু অঙ্ক করতে গিয়ে স্যার এরকম একটা প্রবলেম ইয়া করছিলাম, তো এই জন্য স্যার প্রশ্নটা করছি। তখন স্যার কি করবো? এই তো করাই দিছি, তো আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়ে দিছি। জি স্যার, ধন্যবাদ স্যার। হুম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি যদি এই বছর মানে জীবন বীমাতে বিনিয়োগ করি তাহলে এই সুবিধাটা কি আমি পরের বছর ট্যাক্সের ক্ষেত্রে পাবো নাকি শুধু এই বছরেই? শুধু এই যে বছরে বিনিয়োগ করবেন, শুধু ওই বছরই পাবেন। জি স্যার। একবার বিনিয়োগ করে সারা জীবন আপনি বেনিফিট পাবেন, তা হবে না, বুঝছেন? এই জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হুম, তো ক্লিয়ার না? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। হুম, আচ্ছা, এই ট্যাক্স রেটটা তো আমরা মানে আগের ক্লাসেও দেখছি,
মানে যে রেট দিয়ে আপনাকে অঙ্কটা করায় দেওয়া হলো, আসলে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য। যদিও মহিলা এবং সিনিয়র সিটিজেন তাদের জন্য হচ্ছে এটা 4 লাখ টাকা। আর তো বাম পাশে দেখতেই পাচ্ছেন 1 লাখ, 4 লাখ ইত্যাদি ইত্যাদি। ডান পাশেরটা আপনাকে আপাতত এখন পড়তে হবে না। ঠিক আছে। জি স্যার। আর মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000, 4,000 বা 3,000 ডিপেন্ডিং অন দ্য লোকেশন। কোন এলাকার করদাতা সেটার উপরে ডিপেন্ড করে আর কি। হুম। আচ্ছা, এখন আসেন যে ডিডাকশন অফ ট্যাক্সের সোর্স ফ্রম স্যালারি। তো বেতন থেকে বেতন থেকে প্রতি মাসে কত টাকা করে ট্যাক্স কাটতে হবে, এটা নিয়মটা কি? নিয়ম হলো যারা চাকরি বাকরি করে তারা যে বেতন পায় সেই বেতন থেকে 1/3 বাদ দিলে পরে যা ট্যাক্সেবল স্যালারি হয়, সেই ট্যাক্সেবল স্যালারি থেকে আবার নিয়ম বিনিয়োগ বাদ দিলে তার যে ট্যাক্সটা আসে হিসাবে ওইটাকে 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসে যেটা আসে ওইটা কাটতে হয়। যেমন আপনাকে বলি, যদি কোনো এক ভদ্রলোক যদি 10 লাখ টাকা বেতন পায় বছরে, তার কাছ থেকে প্রতি মাসে কত টাকা ট্যাক্স কাটতে হবে কেউ বলতে পারবেন? হুম। আচ্ছা, প্রতি মাসে কাটতে হবে 6,667কে 12 দিয়ে ভাগ করলে যেটা আসে, 12 মানে 12 মাস। 55,555। কত? 555? 55,555। 555.58। 55,000 কয় কি? ট্যাক্স আসে 6,000, কাটবে 55,000? ওনার স্যার কোথাও ক্যালকুলেশন 555.58। 555.60 আর কি। সরি স্যার, 60 পয়সা 555। লাগবে না, সেটা লাগবে না। তো নিয়মটা বলি, এই যে 555 টাকা 60 পয়সা তার আসে প্রতি মাসে কাটার কথা, তাহলে এক্স্যাক্টলি মিলে যায় যে তার বছরে ট্যাক্স আসে 6,667 টাকা। এর তো কম হবে না, এর একটু বেশিও হতে পারে যদি সে বিনিয়োগ কম করে, আর একটু ট্যাক্স বেশি হতে পারে, কিন্তু এর থেকে ট্যাক্স কমবে না। তো 6,667 টাকাকে 12 দিয়ে ভাগ করলে 555 টাকা আসে। প্রতি মাসে 555 টাকা, বা ইভেন আপনার প্রতি মাসে 500 টাকা করে কাটালেও হবে। প্রতি মাসে 500 টাকা করে যদি কাটায় ফ্র্যাকশনটাকে অমিট করে, সেটা সম্ভব। এটা এখানে কিন্তু ওইভাবে একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট এটা নাই যে একেবারে কাটায় কাটায় 60 পয়সা সহ কাটতে হবে, এরকম না বিষয়টা। বিষয়টা হলো বলছে যে এখানে যেটা আসে ফ্র্যাকশন অমিট করে কাটলেও চলবে, তবে যদি কম কাটা হয় তাহলে সেটা আবার শেষ মাসে পূরণ করে দিতে হয় আর কি। এই এখন কথার কথা, ধরেন এই ভদ্রলোকের কাছ থেকে প্রতি মাসে কোম্পানি 500 টাকা করে ট্যাক্স কাটে। তাহলে 500 টাকা করে যদি কাটে, বছরে 6,000 টাকা কাটবে। তো 6,000 টাকা যদি কাটে, তো এই ভদ্রলোককে যদি রিটার্ন যখন রিটার্ন সাবমিট করবে, তখন সে বাকি যে 667 টাকা আসে এটা নিজের পকেট থেকে দিয়ে রিটার্নটা সাবমিট করবে যে আমার বেতন থেকে অলরেডি কেটে রাখছে 6,000, আমার ট্যাক্স আসছে 6,667, আমি 667 টাকা এখন নতুন করে জমা দিয়ে আমি রিটার্ন সাবমিট করলাম। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে। গত ক্লাসে কিন্তু আরও কিছু বলা হয়েছিল, সেটা হলো এই ভদ্রলোকের যদি নিট সম্পদ 5 কোটি টাকা হয় বা 10 কোটি টাকা হয়, তাকে একটা সারচার্জ দিতে হবে, ওয়েলথ সারচার্জ। সেটা কোন টাকার উপরে দিতে হবে? 26,667 টাকার উপরে নাকি 6,667 টাকার উপরে? স্যার মানে 6,667। 6,667 টাকার উপরে। 26,000 হবে না নাকি? না, 26,000-এর উপরে হবে না। এটা হলো রিবেট বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা, অর্থাৎ এখানে পরিষ্কার একেবারে আইনটা খুব পরিষ্কার যে রিবেট, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট যেটা সে পাবে, এটা বাদ দেওয়ার পরে তার যে নিট ট্যাক্স আসে ওই টাকার উপরে হবে। হুম। এই যেমন এখানে যদি অঙ্কটাকে আমি এভাবে দেই যে তার ট্যাক্স আসছে, আপনি তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে 6,667, আর কোম্পানি যে কোম্পানিতে সে চাকরি করে সে কোম্পানি তার কাছ থেকে প্রতি মাসে 5,000 টাকা করে কাটে। তার মানে কি?
তার মানে 5,000 টাকা করে কাটে, মানে 6,000 টাকা অলরেডি তার দেয়া আছে। এখন তাহলে দিতে হবে কত? ফাইনালি তাকে আর দিতে হবে কত? 667। এখন ধরেন তার নিট সম্পদ হচ্ছে 8 কোটি টাকা, তার মানে তাকে সারচার্জ দিতে হবে। তো সারচার্জ কত টাকার উপরে দিতে হবে? এখানে তো ট্যাক্স আসছে তিনটা: 26,667, 6,667, আর 6,000 টাকা তার কাছ থেকে কেটে রাখার পরে তার এখন পকেট থেকে দিতে হচ্ছে 667। তাহলে 10% যে আমি হিসাব করব, মানে ওয়েলথ সারচার্জ, সেটা কোন টাকার উপরে হবে? 6,767। 6,667 টাকার উপরে হবে। সোজা কথা, রিবেট বাদ দেওয়ার পরে যে ফিগারটা, ওইটার উপরে হবে। ঠিক আছে না? জি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হুম, কোশ্চেন। একটা question ছিল। জি স্যার। বলেন। স্যার, কোম্পানি যেহেতু 6,000 টাকা আমার আগে থেকে কাইটা রাখতেছে, তো আমি যদি স্যার ট্যাক্স আরো কম আসে আমার, তখন কি স্যার ওই ট্যাক্স ইয়া থেকে ফেরত পাবো আমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার, অবশ্যই আপনার যদি, এটা আমি বলি শোনেন। আমার ট্যাক্স আসছে কত? 6,667। এখন আমার কোম্পানি আমার কাছ থেকে কাটছে কত? 7,000 টাকা কাটছে। কথার কথা। তাহলে আমি এখন রিটার্ন দেওয়ার সময় আমি কি করব? আমি রিটার্ন দেওয়ার সময় লিখব যে আমার ট্যাক্স আসছে 6,667, কোম্পানি আমার কাছ থেকে কেটে রাখছে 7,000, সুতরাং রিফান্ডেবল হচ্ছে 333 টাকা। অ্যান্ড দ্যাট রিফান্ডেবল উইল বি অ্যাডজাস্টেড ইন দ্য নেক্সট ইয়ার অর ইয়ার্স আর কি। মানে আগামী বছর বা তারপরের বছর আজীবন আপনি এই টাকা মানে করতে পারবেন, ক্রেডিট পাবেন। মানে এখনই 333 টাকা ফেরত নেওয়ার যে হ্যাসেল, ওইটা তো আর আমাদের দেশে হয় না, বিদেশে আছে। আপনার বড় বড় দেশে কিন্তু এই জিনিসটা আছে, যে আমার রিটার্ন সাবমিট করছি, আমার ট্যাক্স কেটে রাখছে 7,000, আমার ট্যাক্স হয় 6,333 টাকা, অটোমেটিক্যালি আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনার গভর্নমেন্ট থেকে চলে আসে। আমেরিকাতে আসে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলোতে আসে, কানাডাতে। কিন্তু আমাদের দেশে এখনো এই কালচারটা শুরু হয় নাই। কিন্তু যেটুকু আছে সেটুকু বলি। সেটা হলো এই 333 টাকা আপনার এখন নেওয়ার দরকারটা কি? আপনার আগামী বছরে যখন ট্যাক্স হিসাব হবে, তখন ওখান থেকে 333 টাকা কম দিবেন, তাহলেই তো হলো। সেটা তো অ্যালাউড। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। হুম। আর হুম। আমি নামাজ থেকে আসার কারণে একটু লেট হয়ে গেছে। একটু গ্রোথ স্যালারি থেকে যেটা এক্সাম্পশন করছেন এটা একটু বুঝতেছিলাম না। তো ওইটা হলো আপনার ওই 1/3, এই যে লেখাই আছে বেতনের, না ওটা তো আগের আগের স্লাইডে ছিল। আপনার গ্রস স্যালারির 1/3 অথবা 5 লাখ এর মধ্যে যেটা কম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হুম। যেহেতু বেসরকারি চাকরিজীবী, এবং বেসরকারি চাকরিজীবীদের অঙ্কই পরীক্ষায় আসে। হুম। হুম। ঠিক আছে তাহলে, না? জি স্যার। হ্যাঁ, তাহলে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে যারা চাকরি করে তার বেতন যদি করযোগ্য হয়, করযোগ্য মানে কি, বছরে যদি করযোগ্য বেতন 3.5 লাখ টাকার বেশি হয়, তাহলে তার বেতন থেকে ট্যাক্স কাটতে হবে, সোজা কথা। এবং কে কাটবে? এমপ্লয়ার। এমপ্লয়ার মানে মূলত কোম্পানি। কত টাকা কাটবে? যে টাকা তার ট্যাক্স হয় আনুমানিক, তো সেটা আগে ভাগেই হিসাব করে ওখান থেকে ওইটাকে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে ওই পরিমাণ টাকা কাটবে। তো একটু কম বেশি হতেই পারে, কাটতে গেলে একেবারে এক্স্যাক্টলি কাটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয় না। এই, তো ওটাতে অত কিছু ঝামেলা নাই, মানে হলে হয়। তো এখন কথা হচ্ছে যতটা পারা যায় অ্যাকুরেট করার, সেটা চেষ্টা করতে হয়। আর এই যে কোম্পানি, আপনি যে কোম্পানিতে জব করেন, তো সেই কোম্পানি আপনার কাছ থেকে যে টাকা কাটলো, কেটে কি করবে ওই টাকাটা? ওই টাকাটা পরবর্তী মাসের সেকেন্ড উইকের মধ্যে সরকারি কোষাগারে, কোষাগারে মানে ব্যাংকে আর কি, জমা দিয়ে দেবে। চালানের মাধ্যমে, হয় এই চালানের মাধ্যমে অথবা আপনার ওই ইটিডিএস এর মাধ্যমে। হুম। হুম। হুম, বলেন।
কি বলে মানে শুনি না, আপনার সাউন্ড তো নাই। শহীদুল ইসলাম। আমাদের নতুন স্যার যেটা অ্যাক্ট হয়েছে আর কি, অর্ডিন্যান্স স্যার ফাইন্যান্স অর্ডিন্যান্স, সেটা কি এখানে স্যার অ্যাপ্লিকেবল? আমরা যে কি বলে শুনি না কিন্তু আপনার কথা, কেউই শোনে না। কোনো স্যার সমস্যা আমাদের আছে? যে টেক্সটটা লিখে দেন। জোরে বলেন। স্যার আমাদের যে ফাইন্যান্স অর্ডিন্যান্স হয়েছে স্যার, এখানে যে রেটগুলো চেঞ্জ হয়েছে স্যার, এই অঙ্কের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল? ফাইন্যান্স অর্ডিন্যান্সে যে চেঞ্জ আসছে এইটুকু পর্যন্ত বুঝছি, তারপরে কোশ্চেনটা কি? স্যার এটা এখানে এই স্যার এই অঙ্কের পরীক্ষায় অ্যাপ্লিকেবল কিনা সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমি হচ্ছে হালিম স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে সেপ্টেম্বরে যে এক্সামটা হবে এখানে আমাদের যে প্রিভিয়াস ম্যানুয়াল এটাই ফলো হবে, কজ একটা চেঞ্জ যখন আসে ট্যাক্সে সেটা ইমপ্লিমেন্ট হতে বা আমাদের ম্যানুয়াল আসতে অলমোস্ট 3 মান্থস টাইম লাগে। তো এই সেশন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনারা সবাই উইদাউট এনি হেজিটেশন এই ম্যানুয়ালটা ফলো করতে পারেন। ও এটা বলছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার, আমি স্টুডেন্ট কাউন্সিলর যে স্যার আছেন তার সাথে আর হালিম স্যারের সাথে কথা বলেছি, তো তারা এটাই হুম, হুম, হুম। ও ফাইন, ঠিক আছে। ঠিক আছে, ওইটা ফলো করলে তো আপনার আপনাকে আমি একটা কথা বলি, হালিম সাহেব বলছে ঠিক আছে কিন্তু আপনারা যারা এই সেশনে ভর্তি হয়েছেন আপনাদের জন্য একটু সমস্যা, দুইটাই জানতে হবে, কারণ বলা যায় না। কারণ হয় কি, এখানে আমি ভিতরের কথা আপনাকে একটু বলি, গোপন কথা। সেটা হলো এখানে আইসিবিতে 3টা কমিটি থাকে, একটা হলো এক্সাম কমিটি, একটা হলো ইভ্যালুয়েশন কমিটি, একটা হলো কোশ্চেন কমিটি। তো এই বিভিন্ন রকমের থাকে, এবং তো বলা যায় না। সমস্যাটা কি, আপনি যখন সেপ্টেম্বরে পরীক্ষা দেবেন এই কোশ্চেনটা হবে আগস্টে। আগস্টে যখন কোশ্চেন হবে, যিনি কোশ্চেন করবেন, কোশ্চেন তো একজন করেন না। তো কোশ্চেন হয় বিভিন্ন জায়গা থেকে, 3জন কোশ্চেন করে, সেখান থেকে মডারেশন হয়, ইত্যাদি ইত্যাদি। এখন যদি দুর্ভাগ্যক্রমে আপনার যদি কারেন্ট ইয়ারের কোশ্চেনটা আসে, কোনোটা এসে গেল ধরেন কথার কথা, তখন আপনি কি করবেন? আপনার আসছে কারেন্ট ইয়ারের কোশ্চেন, আপনি অ্যান্সার দিয়ে আসবেন পুরানোটা, তো এটাও তো আপনার জন্য এটা একটা বিব্রতকর। এই জন্য আমার মতে আপনি পুরনো মানে পুরোটাই জানেন, এটা ভালো আপনার জন্য, বুঝছেন? এটা আপনার জন্য ভালো। এখন বলতে পারেন যে স্যার এই কষ্টটুকু আমাকে করতে হবে, আপনাকে কিন্তু এই কষ্টটুকু করতে হবে। এখন বলতে পারেন যে স্যার আপনি যে স্যালারি ক্লাসটা নিলেন, তো আমাকে স্যালারি ক্লাসটা তো দুইভাবে নিতে হবে, একটা হলো কি ছিল, কি হলো। স্যার আমরা কোশ্চেনটা দেখে কিভাবে বুঝবো যে আমরা কারেন্টটা ফলো করবো নাকি প্রিভিয়াসটা ফলো করবো? এটাও একটা কোশ্চেন। সেইটা তো কোশ্চেনে থাকবে, সেটা তো আপনার কোশ্চেনে আপনি দেখলে। শোনেন, আপনাকে একটা কথা বলি, এখন পরীক্ষায় আসলো, পরীক্ষায় তার উপরে বলা থাকবে না যে আপনার এটা গতবারের ল ফলো করে আপনাকে অ্যান্সার করতে হবে, সাধারণত এটা বলা থাকে না। এখন মুশকিলটা কোথায়, আপনাকে আমি গত ক্লাসে বলছি, তার আগের ক্লাসেও বলছি, যে আপনারা অভাগা। আপনারা কেন অভাগা? কারণ আপনাকে দুইটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হচ্ছে। পরিষ্কারভাবে একেবারে গ্যারান্টি দিয়ে আপনাকে লিখিতভাবে কেউ দিচ্ছে না যে এটা গতবারের মানে যেটা এবছরে আইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপনি পড়বেন পুরানো আইন। তো এইটা তো আপনাকে গ্যারান্টি দিয়ে কেউ লিখিতভাবে বলছে না। তো আপনার সেফ সাইডের জন্য, আপনার ভালো চাই আমি, আপনার সেফ সাইডের জন্য আমি ওইটাও আপনাকে দেখাবো ওটাও আমি রেডি করতেছি, আপনাকে দেখাবো যে এই যে আপনাকে পড়াচ্ছি, তো কোথায় কোথায় চেঞ্জ হয়েছে এবং কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, ওইটাও আপনাকে দেবো, ওই স্লাইডও আপনাকে দেব। সুতরাং আপনি টালি করতে পারবেন, বুঝছেন? আর তার মানে আমরা ম্যানুয়াল প্লাস আপনার ম্যাটেরিয়াল গুলোর উপর ডিপেন্ডেন্ট থাকলে আমাদের দুইটা কভার হয়ে যাচ্ছে। দুইটাই। ওকে। যদি পরীক্ষা পাশ করতে চান, আপনার জন্য সবচেয়ে ওয়াইজ হবে যে আপনি কারেন্টটাও জানলেন, আপনি পুরানোটাও জানলেন। তো বলতে পারেন স্যার আপনি তো কারেন্টের ভিত্তিতে পড়াচ্ছেন, তা আমি পুরানোটা জানবো কীভাবে? পুরানোটা জানবেন আপনি দুইভাবে, একটা হলে স্টাডি ম্যানুয়ালে যেটা আছে ওটা তো পুরানো, আর আমি আপনাকে একটু পরেই পড়াবো, প্রতিটা সময়ই আমি পড়াবো যে হ্যাঁ এটা আগে এই ছিল, এখন এই হয়েছে। যেমন এই স্যালারিটা ধরেন স্যার আর একটা শিট আছে, একটু এই শিটটা চেঞ্জ হয়ে গেলে আমি ওইখানে চলে যাব, বুঝছেন? স্যার বলেন। স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার। বলেন।
স্যার আমাদেরকে বলছিলেন আর কি প্রথম ক্লাসে বেশ কয়েকটা আর কি বই সাজেস্ট করছিলেন যেগুলো লাগবে আমাদের নিজের জন্য। তো স্যার আপনার প্রতি স্যার রিকোয়েস্ট যে আমাদের যেহেতু ম্যানুয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা সবকিছু একটা মানে চেঞ্জের বিষয় আছে, তো আপনি হচ্ছে যে আমাদের জন্য যদি কাইন্ডলি স্লাইডের মধ্যে রাখতেন আর কি বিষয়গুলো, তাহলে হচ্ছে এটা ফটোকপি করে বা যাই হোক আমরা এই দুইটা দিয়ে আর কি পার করার চেষ্টা করতাম আর কি স্যার, যদি সম্ভব হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। বুঝি নাই কি এত সময় বন্ধু, কি বললেন? আবার স্যার বলেন আমি কি? বলতে চাচ্ছি যে স্যার আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে যে বেশ কয়েকটা বই সাজেস্ট করছিলেন আর কি প্রথম ক্লাসে, তো হুম। আমাদের সময় যেহেতু ম্যানুয়াল বা আরো অন্যান্য ইয়াগুলার কি রেট গুলো চেঞ্জ হচ্ছে, তো স্যার আপনার প্রতি রিকোয়েস্ট যেন স্যার আপনার স্লাইডে বিষয়গুলো ইনক্লুড থাকে, তাহলে আমরা বইটা আর হচ্ছে স্লাইড গুলো ফটোকপি করে নিয়ে আর কি পরীক্ষা দিলে যেন আমরা মানে ভয়টা না থাকে আর কি যে আমরা হয়তো পিছিয়ে যাচ্ছি বা ফেল করার সম্ভাবনা থাকবে স্যার। মানে আমার এই স্লাইডগুলো আপনি চাচ্ছেন, এই তো? জি স্যার, স্লাইড গুলো চাচ্ছি, প্লাস হচ্ছে মানে ওই যে অন্যান্য বই যেগুলো আছে ওগুলা নতুন ম্যানুয়ালের অপেক্ষা এগুলো না করে জাস্ট চাচ্ছি যে আমরা ম্যানুয়ালটা পড়বো আর আপনার স্লাইডের মধ্যে যেন সবকিছু থাকে, দুইটা মিলে আর কি পড়তে চাচ্ছি, এতটুকুই। তো ওইটাই তো দিচ্ছি, তাই আপনার রিকোয়েস্টটা কি, আমি তাই তো বুঝলাম না স্যার এত আপডেটেড সময়। সবকিছু যেন মানে অন্যান্য বিষয়গুলো যেন আর নতুন করে খুঁজতে না হয় স্যার, এখানে যেন থাকে এটাই। হ্যাঁ, সেটা তো দিচ্ছি আপনাকে, প্রতিটা ক্লাসের পরেই তো আমি আমার হ্যান্ডআউটটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার ইমেইলে। আপনি আগেরগুলো পান নাই? জি স্যার স্যার, পাইছি স্যার। আপডেট সবকিছু দেওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, আপডেটই তো দিচ্ছি। তাদের স্লাইডে সবগুলো আপডেটই আছে। হ্যাঁ, তো উনি এত সময় পর্যন্ত কি বললো আমি তো বুঝলাম না কিছু। স্যার আরো বলছেন যে আপনি প্রথম দিন কয়েকগুলা ম্যানুয়ালের নাম দিয়েছিলেন না, যেমন ইনকাম ট্যাক্স 1/2023, তারপর ইনকাম ট্যাক্স রুল 2023, ওইগুলাও উনি চাচ্ছেন আর কি এগুলার মধ্যে অন্তর্ভুক্ত যেন করে রাখেন। হ্যাঁ, ইয়েস তো ওগুলো স্যার। রেফারেন্স সবই তো দিচ্ছি। মানে আমি কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝছি না, আসলে বুঝি না এই যে আমি কি একটু ক্লিয়ার বলতেছে। করি, উনি হয়তো বুঝতে পারেনি এই বিষয়টা আসলে, মানে আপনি ফার্স্ট ক্লাসে যে আমাদের অ্যাডিশনাল কিছু রিসোর্সের রেফারেন্স দিয়েছিলেন, উনি ভাবছে যে ওগুলা থেকে যেগুলো আমাদের নেসেসারি, যেমন আজকে আমরা পড়লাম হচ্ছে স্যালারি ট্যাক্স বা যে কোনো একটা এক্সাম্পল টপিক যদি আমরা ধরি, ওই টপিক রিলেটেড অ্যাডিশনাল ম্যানুয়াল বা হচ্ছে অ্যাডিশনাল রিসোর্সের ইনফরমেশন গুলো উনি মনে করেছেন যে এখানে ইনক্লুডেড না। বাট এখানে যে অলরেডি মানে ওভারঅল একটা যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু ইনক্লুডেড আছে, এটা উনি এখনো বুঝতে পারেনি, ওটাই উনি বলেছেন। মানে আপনি যেটা হুম। already করছেন ওটাই উনি করতে বলেছেন। আচ্ছা, ঠিক আছে, সেটাই তো, সেভাবেই তো হচ্ছে, আবার রিকোয়েস্টের কি আছে এটাই তো বুঝি নেই। যাই স্যার হোক আমার আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের তো এমসিকিউ থাকবে তো, আপনার যে নতুন ইয়াটা ওইটার ক্ষেত্রে আমরা যদি এমসিকিউ তে কোনো অ্যান্সার দুইটাই মানে সঠিক হয়, তো সেক্ষেত্রে কি আমাদের মার্ক কাটা হবে এরকম কিছু কি আছে? মার্ক কাটা যাবে কিনা এইগুলো এত কিছু শোনেন, এখন আপনার ক্লাস করার কথা, আপনার জানার কথা আপনি জানেন। এখন আপনি পুরানটা দিয়ে আসলেন, নতুনটা দিয়ে আসলেন, ওগুলো নিয়ে তো আমি বলছি আপনাকে এই কথা। এখন যারা আপনারা এই সেশনে ভর্তি হয়েছেন, এই সেশনে যারা প্রতি বছর ভর্তি হয় তারা এই ভেজালে থাকে। এখন এটার কি করবেন আপনি? এটা স্যার সব সময় কোশ্চেনে কিন্তু দেখি এভাবে বলা থাকে যে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারে তাকে কত ট্যাক্স দিতে হবে, বা 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে তাকে কত ট্যাক্স দেবে, এইভাবে হয়তো ইনক্লুড করে। এইভাবে যদি থাকে, শোনেন, এ তো ডিপেন্ড করে কোশ্চেনের উপরে। এখন আপনার যদি ওরকম থাকে যে একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিলে, আজকে যে অঙ্কটা করাই দিলাম, এখন যদি বলে যে এটা 24-25 মানে কর বছরের জন্য আপনি এই অঙ্কটা করেন, কিন্তু যদিও এখন চলতেছে 25-26, এবং আমার অঙ্কটা করায় দেওয়া, আমি আবার আসি ওইখানে, অঙ্কটা করায় দেওয়া কিন্তু আপনার কারেন্ট ইয়ারের রেটেই 25-26-এই। তাহলে কি কিন্তু স্যার আমাদের অ্যাসেসমেন্টে জানা লাগবে? জানা লাগবে। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই অঙ্কটা যেটা করে দিলাম এটা আপনার 24-25-এও যা, 25-26-27-এও তা, মানে নো চেঞ্জ। তো বলতে পারেন স্যার কোথায় কোথায় 24-25 এবং 25-26-এর মানে কি ছিল? এখানে যেটা ছিল, ট্যাক্স রেটে একটু হেরফের ছিল, তো সেখানে এখানে কোনো ঝামেলা করে নাই, এটা একই রয়ে গেছে। ফলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, আপনাকে 24-25 বলা থাকলেও যা, 25-26 বলা থাকলেও তা। মানে এই ছোট অঙ্ক তো, মানে এইখানে রেটে কোনো চেঞ্জ আসে নাই, রিবেটে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কিছুতেই কোনো চেঞ্জ আসে নাই, চেঞ্জ আসছে সামান্য। তো সেই চেঞ্জগুলো আমি আজকে পড়াবো আপনাকে,
যে বেতনের স্যার এই যে বেতনের ক্লাসটা শেষ করলেন, আমাদেরকে কারেন্ট ইয়ারের ল দিয়ে যে আপনি শেষ করলেন, এইটাই যদি পুরানো ল দিয়ে হয় তাহলে আমাকে কোথায় কোথায় চেঞ্জ করে পড়তে হবে, এটা আমি দেখাচ্ছি এখনই। স্যার বুঝছেন? এখান থেকে ধরেন আমাদের কোশ্চেন আসলো, অপশনে আমাদের নতুন ল পুরানো ল দুইটারই অপশন আছে, তাহলে যেটা লেটেস্ট আমরা ওটাই মার্ক করব, তাই না? শোনেন, উচিত তাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা পরীক্ষায় আপনি কারেন্ট ডেটে পরীক্ষা দিচ্ছেন, সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিচ্ছেন, ভালো করে শুনলেন আমার কথা, সেপ্টেম্বর মাসে আপনি পরীক্ষা দিচ্ছেন। এখন ওই পরীক্ষায় একটা কোশ্চেন সেটা হলো যে পারকুইজিট, একদম স্যালারিড পার্সন যদি পারকুইজিট পায়, সেই পারকুইজিট কত টাকা পর্যন্ত করমুক্ত। পাশে কিছুই বলা নাই যে এটা গতবার কত টাকা করমুক্ত ছিল, এবারে কত টাকা করমুক্ত, মানে হ্যাঁ ও কত টাকা পর্যন্ত অ্যালাউড। এখন সেখানে আপনার অপশন আছে কতগুলো, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, আপনি এখন কোনটাতে টিক চিহ্ন দিবেন? এটা স্যার আপনার 20 জন্য একটা লাখ। শোনেন, আমার উত্তরটা শোনেন। এখন যদি কোনো কিছু আপনার বিরূপ কিছু বলা না থাকে, গতবার এবার কিছু বলা না থাকে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে দিয়ে একটা ছেলে কি এটা 20 লাখের নিচে পারবে? যদিও গতবার ছিল 10 লাখ। আপনি যদি আগের অনুযায়ী পরীক্ষা দেন 10 লাখ, যদি এখন পরীক্ষা দেন, মানে এখনকার আইন 20 লাখ। এখন আপনি তো মহা বিপদে পড়ছেন যে আপনি 10 লাখে টিক চিহ্ন দিবেন না 20 লাখে টিক চিহ্ন দিবেন। যদি উপরে বলা থাকে, কোশ্চেনের উপরে বলা থাকে যে এই পুরো কোশ্চেনটা আপনাকে গতবারের আইন অনুযায়ী পরীক্ষা দিতে হবে, ও ফাইন, তাইলে আপনার চিন্তা মুক্ত। আর যদি বলা থাকে, বুঝছেন, বলা থাকে যে আপনাকে বর্তমান আইন অনুযায়ী দিতে হবে, তাইলেও আপনি টেনশন মুক্ত। এখন যদি কিছুই বলা না থাকে, তখন আপনি কি করবেন? কোনটা ওয়াইজ হবে আমাকে একটু বলেন। মুখের কথা বাদ দেন। স্যার কারেন্ট ইয়ার। আপনি সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে গিয়া আপনার একটা কোশ্চেন আসছে যে পারকুইজিট কত টাকা পর্যন্ত অ্যালাউড, অ্যান্ড ডান পাশে 4টা অপশন, সেখানে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 4টা। তো আপনি তো মানে সাংঘাতিক দ্বিধাদ্বন্দ্বে আছেন যে গতবার আইন ছিল যে 10 লাখ টাকা পর্যন্ত পারকুইজিট অ্যালাউড, এই বছরে আইন চেঞ্জ হয়ে এখন হয়েছে 20 লাখ টাকা পর্যন্ত অ্যালাউড। এখন আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? স্যার 20 লাখ। তো এটি বললাম আপনাকে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে যে কোনটা কোনটা মানে আসছে, আপনার কি বলে চেঞ্জ আসছে। ইভেন আপনি চাইলে আমি যে আজকে পড়াইলাম, এই যে স্যালারিটা শেষ করলাম, এই স্যালারির আমি দুইটাই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। মানে গতবার ছাত্রদের যা পড়ানো হয়েছে গত 1 বছর যাবত, সেটাও পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আর আমি যেটা এখন আপডেটেড যেটা পড়াইলাম এটাও পাঠিয়ে দিচ্ছি আপনার ইমেইলে। ঠিক আছে? স্যার আপনার কাছে কি লাস্ট ইয়ারে স্যার ব্যাটের টাও কি হবে, মানে হ্যান্ড নোটস? ভ্যাট তো আমি পড়াই না, ভ্যাটের কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের স্যালারির ক্লাসটা কিন্তু শেষ। তো এখন আপনার কথায় যেটা বুঝতে পারলাম যে ট্যাক্সের স্যার হুম, ট্যাক্সের স্ল্যাব রেটটা স্যার 24-25 আর 25-26 একটু চেঞ্জেস, এখন স্যার আমরা তাও কোনটা ফলো করি? আপনাকে পরীক্ষায় যদি 24-25-এর অঙ্ক আসে আপনি 24-25টা ফলো করবেন, যদি 25-26-এর অঙ্ক আসে আপনি 25-26টা ফলো করবেন। হুম, এদিকে স্যার সাল লেখা থাকবে 24, বুঝার কোনো ওয়ে থাকবে কি যে আমরা আপনি ওই তো বললাম তো, আমার কথাবার্তা তো সব ক্লিয়ার, আমি তো অস্পষ্ট কথা বলি না। তো যদি 24-25, এখন আপনি যেভাবে আমার কাছে গ্যারান্টি চাচ্ছেন, ভাবখান এমন যে আমি যে কোশ্চেনটা করবো ওইটাই পরীক্ষায় আসবে। স্যার বলে দেন যে কি আসবে, ওইটা একটু বলে দেন স্যার। 24-25 আর আপনি আপনি যেভাবে পড়াচ্ছেন এভাবেই পড়ান, এভাবেই তো ঠিক আছে, আপনি তো সব সুন্দরভাবেই বুঝাচ্ছেন পড়াচ্ছেন, এভাবেই কন্টিনিউ করেন। আর আমাদের কাছে ম্যানুয়াল আছে, ওটাও আমরা দেখে নিব, তাহলেই তো হয়ে গেল। তাই তো, এটাই তো বোঝে না, আপনি একটু বুঝাইয়া দেন।
এইটাই তো বুঝতে চাচ্ছে না, এত কিছু বলে বলছি তারপর উনি মানে আমার কাছেই বারবার জানতে চাচ্ছে। তো আপনার স্যার এইটুকু আপনার কাছ থেকে একটু ভরসা চাই আর কি স্যার, ভরসা আশা চাই আর কি। প্রতি মানে প্রতি সেশনই ভরসা দিই, শুধু এই সেশনটা বাদে। বললাম না আপনারা একটু অভাগা, আপনারা দুর্ভাগা, অভাগা। এখন এটা কি করবো, আপনার তো মানে একুল উকুল দুই কুল পড়তে হচ্ছে, একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। কিছু করার নেই, একটা চেঞ্জ আসছে, চেঞ্জের পরে এখন কি হবে, আপনার কাছে ম্যানুয়াল নাই। এখন যদি আইসিএবি গ্যারান্টি দিতে পারতো যে আপনার হাতে জুলাই মাসে এই ম্যানুয়ালটা তুলে দিতে পারবে, তাহলে তো বর্তমান রেটে পরীক্ষা দেওয়ার কোনো ঝামেলা নেই। তো একটু কনফিউশন সবার ভিতরেই থাকে, ও যত যাই হোক। আপনার তো, আপনি তো লিখিতভাবে কোনো কিছু পাচ্ছেন না, তাই না? আইসিবি থেকে তো সার্কুলার দিয়ে বলে নাই, আমাদেরকেও বলে নাই। তা আমার কষ্টটা বেশি, এই সেশনে পড়াইতে গিয়ে আমার সবচেয়ে কষ্টটা বেশি। কারণ আমার নতুন করে সমস্ত মানে এই আপনার প্রেজেন্টেশনগুলো আমাকে তৈরি করতে হয়, এবং এইটা সারা বছর আমার চলবে, বুঝছেন? এই তো, ঠিক আছে তাইলে। আচ্ছা, তাইলে এখন আপনি আসেন যে স্যালারিতে তাইলে কি কি চেঞ্জ আসছে, এটা যদি একটু মানে আমরা দেখি। শুনেন, এখন এখন আসেন যে, সরি, বাম পাশে আপনার ডান পাশেরটা তো লাগবেই না, প্রশ্নই আসে না, ডান পাশেরটা আপনি মুছে ফেলেন। 25-26 ট্যাক্স রেটটা আপনার বাম পাশে দেওয়া আছে। এখন বলতে পারেন যে স্যার 24-25 অঙ্ক যদি পরীক্ষায় আসে আমি কিভাবে করব, সেই রেটটা কি এখানে কত হবে? আপনাকে বলে রাখি, সেইখানে আপনার এইটা ছিল না, এইখানে ছিল রিমেইনিং, ওই যে রিমেইনিং টোটাল ইনকাম, এইটা ছিল না। মানে হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল 25%। এইটা তো আপনার লাগবেই না, প্রথম কথা। আর এইটা যদি আপনি বলেন যে স্যার 24-25 যদি অ্যাসেসমেন্ট ইয়ারের হয় তাহলে কি হবে, দেখাই দিলাম কিন্তু আপনাকে যে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার হলে মানে খুব মাইনর চেঞ্জ, সেটা হলো হাইয়েস্ট ট্যাক্স রেট এখন হয়েছে 30%, এটা আগে ছিল 25%। আগে কি ছিল, এই যে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরের 1 লাখ টাকার উপরে 5%, এইভাবেই কিন্তু অঙ্ক করাই দিছে আজকে। তো তার মানে আপনি সমস্যায় পড়েন নাই, যেহেতু গতবার, এবার অল্প ইনকাম তো ভদ্রলোকের, এই ভদ্রলোকের ইনকাম যদি বলতাম সে বেতন পায় 1 কোটি টাকা, তাইলেই ঝামেলাটা হইতো। ক্লিয়ার? জি স্যার। এই আর কি। কোম্পানির ট্যাক্স রেটে কোনো চেঞ্জ আসে নাই। আপনাদের তো দুদিন বাদে এই কোম্পানিও পড়াবো আমি, মানে আজকে তো বেতন স্যালারিটা শেষ হচ্ছে, এরপরে তো আমরা যাব ইনকাম ফ্রম বিজনেস, সেগুলোতে যাব। সেখানে আপনি দেখবেন একটা কোম্পানির অঙ্ক আপনাকে করানো হবে, একটা চাকরিজীবী অঙ্ক, যেমন আজকে ছোট্ট অঙ্ক করানো হলো, এটা ছোট দিছি, এটা বড়ও দিতে পারি, তাই না? তো তেমনিভাবে একটা কোম্পানির অঙ্ক করানো হবে। সেখানে কোম্পানির অঙ্ক যখন আপনি করবেন তখন আপনি কিভাবে করবেন, তখন আপনি ট্যাক্স রেটটা কোনটা অ্যাপ্লাই করবেন, 24-25 না 25-26? আপনি জেনে রাখেন
24-25 এবং 25-26 ট্যাক্স রেটে কোনো চেঞ্জ আসেনি কোম্পানিতে। ব্যক্তির আসছে খুবই সামান্য। ব্যক্তির কি সামান্য আসছে, এই যেটা আবার দেখাচ্ছি। ব্যক্তির হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল মানে প্রথম 3.5 লাখ, তারপরে 1 লাখ, তারপরে 4 লাখ, 5 লাখ, 5 লাখ, এরপরে ছিল বাকিটার উপরে 25%। তো এখন ওইখানে চেঞ্জটা আসছে, আর কোম্পানিতে কোনো চেঞ্জ আসে নাই। এইখানে একটা পরিবেশ সারচার্জের বিষয়ে আপনাদের বলছিলাম মনে হয়। তো যদি কোনো ব্যক্তি, বলছিলাম কিনা মনে নেই, হ্যাঁ বলছিলাম সম্ভবত, যদি কোনো ব্যক্তি বলছিলেন স্যার। একাধিক গাড়ি কেনে, একাধিক গাড়ি মানে গাড়ি, প্রাইভেট কার বা জিপ বা মাইক্রোবাস, যদি কারোর নামে একাধিক গাড়ি থাকে, তো সেই গাড়িটা পেট্রোলে চলুক বা সেটা যদি ব্যাটারি চালিত হয়, মানে ইলেকট্রিক গাড়ি হয়, তো সব গাড়ির বেলায় কিন্তু অ্যাপ্লিকেবল ছিল পরিবেশ সারচার্জ। এইবার বাজেটে বলছে যে ইলেকট্রিক ভেহিকেল, যেটা মানে ব্যাটারি গাড়ি, ব্যাটারি মানে এই গাড়ি, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক গাড়ির উপরে এটা হবে না, মানে পরিবেশ সারচার্জটা হবে না। আপনাকে গত ক্লাসে বলছিলাম যে সারচার্জ কত প্রকার ও কী কী। সেখানে বলা হয়েছিল যে সারচার্জ 3 প্রকার। কী কী? ওয়েল সারচার্জ, এনভায়রনমেন্টাল সারচার্জ, আর একটা হচ্ছে আপনার টোবাকো সারচার্জ। মনে পড়ে? জি স্যার। স্যার এইখানে একটা চেঞ্জ আসছে, পরিবেশ সারচার্জে একটা চেঞ্জ আসছে। আগে ছিল যে কত সিসি গাড়ি থাকলে আপনাকে পরিবেশ সারচার্জ দিতে হবে, যদি একাধিক গাড়ি হয় আর কি। যদি এক নামে যদি একাধিক গাড়ি হয়, তাহলে দ্বিতীয় গাড়িটার জন্য আপনাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। তো এইখানে বলছে যে গতবারে আইন ছিল যে আপনার সেই গাড়িটা ব্যাটারি চালিত হোক, মানে ইলেকট্রিক ভেহিকেল হোক, বা আপনার হোক কি জানি পেট্রোল চালিত হোক। তো এখন আইন করছে যে না, যদি ইলেকট্রিক ভেহিকেল হয় তাহলে ওইটার উপরে আপনার পরিবেশ সারচার্জ হবে না। তার মানে কি? তার মানে হলো এক লোকের যদি 2টা গাড়ি থাকে এবং একটা থাকে পেট্রোলে চলে, একটা চলে ব্যাটারিতে, তাইলে কিন্তু তার মানে দুর্ভাবনা নাই, ভাবনা নাই কোনো, মানে তার হবে না, পরিবেশ সারচার্জ হবে না। বিষয়টা এরকম আর কি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আপনি তো জানলেন যে এবারের বাজেটে কি চেঞ্জ আসছে। তো এটুকু যদি অন্তত জানেন, তাইলে আপনি পুরনোটাও জানলেন, নতুনটাও জানলেন। তা আপনার এত ভাবনা কিসের? মানে এত হইচই করার তো কিছু নাই। প্রথম ক্লাসে আপনাকে রিটার্নের কথা বলছিলাম, ওই রিটার্নেও কিন্তু চেঞ্জ আসছে। প্রথম ক্লাসে ছিল রিটার্নের উপরে আলাদা ক্লাস হবে, সুতরাং এটা এখন না দেখালেও চলবে, শুধু স্যালারিটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জেস অ্যাট স্যালারি ট্যাক্স ম্যাটার, বেতনের ক্ষেত্রে কি কি চেঞ্জ আসছে। আচ্ছা, এইখানেতে লাল কালিতে যা দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ। কি কি? সেটা হলো যে কোম্পানি যদি মানে এমপ্লয়ির অপারেশনের খরচটা বহন করে, তাহলে ওইটা এমপ্লয়ির ইনকামের সঙ্গে যোগ হবে না। আগে কি কি অপারেশন ছিল, সার্জারি ছিল? হার্ট, লিভার, কিডনি, চোখ এবং ক্যান্সার। এই 5টা ছিল, 5টার সাথে এখন 3টা যোগ হয়েছে, 8টা হয়েছে। কি কি? ব্রেইনের অপারেশন যদি হয়, ও 8টা না 7টা। ব্রেইনের অপারেশন যদি হয়, আর শরীরে যদি আর্টিফিশিয়াল অর্গান লাগাতে হয়, হুম, এই বুঝছেন? এইটা
আর একটা 3 নাম্বারটা তো মানে সম্পূর্ণ নূতন। 3 নাম্বারটা আগে ছিল না, আগে 2 নাম্বার পর্যন্ত ছিল। 3 নাম্বারটা নতুন ঢুকছে এবারের বাজেটে। সেটা কি? সেটা হলো যে কোনো কোম্পানি যদি এমপ্লয়ীদের গ্রুপ ইন্স্যুরেন্সের টাকাটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে দেয় প্রিমিয়াম হিসাবে, তাহলে সেইটা তার হাতে ইনকাম হিসাবে যোগ হবে না। এমপ্লয়ির হয়ে এমপ্লয়ির জীবন বীমা মানে গ্রুপ ইন্স্যুরেন্স, মানে একার না, সবার সবার সাথে, সেটা যদি কোম্পানি বহন করে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে মান্থলি বা ইয়ারলি প্রিমিয়াম দিয়ে থাকে, তাহলে তার মাথাপিছু যে টাকা প্রিমিয়াম কোম্পানি দিল ওইটা তো তার হাতে ইনকাম হিসেবে গণ্য হওয়ার কথা, কারণ এটা একটা ইনডাইরেক্ট বেনিফিট। তো সেইটা করে দিছে, বলছে যে না, এটা হবে না। হুম, এই। আর যেটা লাল কালিতে 5 লাখ টাকা দেখতে পাচ্ছেন, এটা ছিল 4.5 লাখ টাকা। কি বুঝতে পারছেন? জি স্যার। আজকে যে অঙ্কটা করায় দিলাম, যে একজন চাকরিজীবী বেতন পায় আপনার 10 লাখ টাকা, তো নিয়ম হচ্ছে 1/3 অথবা 4.5 লাখ, এর মধ্যে যেটা কম গত বছর ছিল। তো এবারে আইন হয়েছে 1/3 অথবা 5 লাখ, এর মধ্যে যেটা কম। তো আমাদের অঙ্কটা ছোট ছিল, তো ওটাতে ঝামেলা করে নাই। ওটা গত বড় যায় এবারও তাই আর কি, কারণ সে তো ওই 3,33,333 টাকায় ঠেকে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। হুম, এইটা আগে 2টা রেট ছিল। যদি 1500 সিসি গাড়ি মানে দেয় তাহলে 10,000 ছিল, আর 1500 সিসির উপরে হলে আপনার ছিল ওইটা 15,000 না 20,000 এরকম ছিল আর কি। মানে এই যেটা 10,000 দেখতে পাচ্ছেন, 15,000 দেখতে পাচ্ছেন, এটা ছিল 10,000 টাকা করে মাসে, এবং 2টা ছিল, 4টা ছিল না। বলা ছিল যে 1500 সিসি পর্যন্ত গাড়ি হলে মাসে 10,000, 1500 সিসির উপরে হলে মাসে সম্ভবত 15,000 টাকা, এরকম একটা মানে এই ছিল। এখন এটাকে 4টা ভাগে ভাগ করে ফেলছে। বুঝছেন? জি স্যার। স্যার ওটা ছিল মেবি 25,000 স্যার। ও, 25,000, হ্যাঁ, ওই জন্যই আমার করতেছি যে সম্ভবত, হ্যাঁ, 25,000। তাহলে মাসে আইদার 10,000 অথবা 10,000 অথবা 25,000 এরকমই ছিল। তাহলে তো ছিল হচ্ছে 1,20,000 অথবা হচ্ছে 3 লক্ষ টাকা স্যার, 2500 সিসির হ্যাঁ উপরে হ্যাঁ গেলে। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ। 10,000 হলে হয় 1,20,000, আর 25,000 হলে হয় বছরে 3 লাখ টাকা আর কি। তো 2টা স্ল্যাব ছিল, এখন 2টাকে ভেঙে এবারে 4টা স্ল্যাব করছে। হুম, এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এইখানেও কিছু চেঞ্জ আসছে। এই যেটা আন্ডারলাইন করা ওইটা হলো চেঞ্জ। তো আন্ডারলাইন দিয়ে তো আর আজকে আপনাদের ক্লাস ছিল না। হুম, তো শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম, আর হচ্ছে যেটা ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি, এইগুলো যদি থাকে আপনার ইনকামের সাথে, তাহলে সেটাকেও বাদ দিয়ে নিতে হবে। তো আমাদের ইনকাম, আমাদের আজকের ক্লাসটা ছিল পিওরলি স্যালারির উপরে, সুতরাং ওটাতে আন্ডারলাইন করার যে বিষয়গুলো ওগুলো ছিল না, এই জন্য হ্যাম্পার হয়নি। আদারওয়াইজ আপনার ট্যাক্সেবল ইনকামের 30%, অথবা প্রকৃত বিনিয়োগ যা করবে তার 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, এটা ঠিকই আছে। বুঝছেন? ঠিক আছে। জি স্যার। তো শেষ। শেয়ার প্রফিট ওটা যদি আর একটু বলতেন। কোন
ওটা এখন বুঝবেন না, এটা ওটা পড়ানো হবে যখন তখন বুঝবেন। এখন তো ওটা পার্টনারশিপ ফার্মের যে একজন পার্টনার, মানে তিনি তার পার্টনারশিপ ফার্ম থেকে যে এইটা পাবে, ভাগের ভাগ, মানে শেয়ার অফ প্রফিট, প্রফিটের যে ভাগ পাবে, সেটা যদি তার ইনকামের সঙ্গে তো যোগ হবে, তো যোগ হওয়ার পরে ওইটার উপরও কি সে রেয়াত পাবে? উত্তর হচ্ছে না, ওটা বাদ দিয়ে। তো এটা এখন পরিষ্কারভাবে বোঝানো সম্ভব না, কারণ ওটা পার্টনারশিপ ফার্ম, তো আমরা ওই পর্যন্ত যাচ্ছি না, যাই নেই। এই তাহলে আপনি যে এত হইচই করতেছেন, খুব বেশি চেঞ্জ কিন্তু না। মানে মনে করতেছেন স্যার, মানে গতবার না এবার আমি কি করব। তো এইটুকু চেঞ্জ যদি আপনি মাথায় রাখেন, তা আমি তো মনে করি যে আপনি আরও মানে শক্তভাবে পরীক্ষার হলে যাচ্ছেন, বুঝছেন? তাই না? জি স্যার। যে আমার গতবারই আসুক আর এবারই আসুক, আমার জন্য কোনো বিষয় না। এই, আচ্ছা, তো আমাদের কিন্তু স্যালারিটা শেষ। তো স্যালারি শেষ এবং স্যালারির উপর একটা অঙ্কও করায় দেওয়া হলো। তো আমি মনে করি যে স্যালারি থেকে আপনার যে ধরনের কোশ্চেনই আসুক, সেটা এমসিকিউ আসুক অথবা একটা পূর্ণ অঙ্ক আসুক, আপনি পারবেন, আপনার পারার কথা, কি তাই না? মেনলি হয় হচ্ছে স্যার, স্যার আদার্স আমাদের একটা টেস্ট নেন। হেড দিয়ে দেয় স্যার ওই ম্যাথের সঙ্গে, এই জন্য একটু ঝামেলা হয় কি হয়? স্যার। এই স্যালারির সঙ্গে অন্যান্য হেডের ম্যাথ গুলো দিয়ে দেয় স্যার, একটা এগ্রিকালচার, ইনকাম ফ্রম স্যার রেন্ট, এরকম স্যার দু একটা টপিক দিয়ে দেয়, যার কারণে স্যার একটু সমস্যা দেখা দেয় হালকা। না, সমস্যা দেখাবে না, আমি তো আপনার 7টা হেড পড়াবো, এই 7টা হেডের উপরে একটা অঙ্ক দিয়ে দেবো আপনাকে। জি স্যার। আমাকে আস্তে আস্তে আগাইতে দেন। স্যার আমাদের একটা টেস্ট নেন, মক টেস্ট। মক টেস্ট নেবো তো, পরে শেষের দিকে নেব, পুরো সিলেবাসটা শেষ হোক, তারপরে একটা মক টেস্ট নেব আপনাদের। এগুলো টপিকের সব উপর নিলে স্যার হয়ে যেত স্যার। টপিকের উপরে তো নিচ্ছি অলরেডি, টপিকের উপরে আজকে স্যালারিটা যে শেষ করলাম, স্যালারির উপরে কি কি কোশ্চেন হতে পারে এগুলো তো বলছি আপনাকে। স্যার টেস্ট নিলে একটু ভালো হতো আর কি, না, বলছেন তো। টেস্ট একটাই, না না, টেস্ট একটাই নেওয়া হবে। এইভাবে করলে আমি তো আগাইতে পারবো না, এইভাবে করলে আমার সিলেবাসও শেষ হবে না। মানে 10টা 20টা এমসিকিউ দিয়ে একটু দেখাতে না, ওটা যেভাবে কতটা নেব, যেভাবে প্ল্যান, আমি সম্ভব। সেভাবেই আগাচ্ছি। সুতরাং আমাকে আপনি প্রেস আমাদের করেন। ট্যাক্সের যেহেতু সিলেবাসটা বড়, আমরা আপনার মতোই আগাই, কমপ্লিট করাটা হ্যাঁ, হবে। তাহলে আমি তো সারাদিন এই নিয়ে গাল গল্প করে আমি কাটাই দিতে পারি, তা আপনার কাজ হবে না তাতে। তাতে আপনার কাজ হবে না, সিলেবাস শেষ হবে না, আমার এই শেষ হয়ে যাবে, আমি চলে যাব। তাতে আমি যেভাবে পড়াচ্ছি, তাতে তো আমার মাথায় তো একটা টার্গেট আছে যে আপনার সম্পূর্ণ সিলেবাসটা সুন্দরভাবে শেষ করতে হবে, এবং শেষ করার পরে আপনাকে একটা মক টেস্ট নেব। হুম, তাই না? এবং প্রতিটা ক্লাসে, প্রতিটা সেশনে আপনার, কি বলে, আচ্ছা সাউন্ড অফ করেন। আচ্ছা, তো যাই হোক, স্যালারিটা মোটামুটি শেষ। মোটামুটি কি 2বার শেষ করলাম, গত ক্লাসে একবার শেষ, এবারে আজকের ক্লাসে আবার এটাকে রিক্যাপিচুলেট করতে গিয়ে আবার আবার শেষ করলাম। তো আশা করি এরপরে 2বার হলো, এরপরে 3বার করার কোনো দরকার নেই। আমরা পরের হেডে চলে যাই, ঠিক আছে না? একটু সময় দেন, পরের হেডটাতে নিয়ে আসতেছি।
আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড হেডে চলে যাই। সেকেন্ড হেড হচ্ছে আপনার রেন্টাল ইনকাম। এই আপনাকে আমি দুইটাই পাঠিয়ে দেবো। আজকে যেটা পড়ানো হলো, যে স্যালারি ইনকাম যেটা পড়ানো হলো, তো আজকে আপনি মেইলটা করবেন। মেইলে গতবার ছাত্রদের যেটা দিছি, গতবারের আইন অনুযায়ী স্যালারিটা, ওটাও পাঠিয়ে দেবো। আর আজকে যেটা পড়ানো শেষ হলো এটাও পাঠিয়ে দেবো। তো আপনি কম্পেয়ার করে পড়েন। ঠিক আছে না? জি স্যার। হুম। আচ্ছা, এখন আজকে যেটা সেটা হলো বাড়ি ভাড়া থেকে আয়। এখন যেটা মানে সেকেন্ড হেড, যেটা মানে সোজা কথা ভাড়া থেকে আয়। সব ধরনের ভাড়া থেকে আয়ই এর মধ্যে আসবে। সেটা বাড়ি ভাড়া হোক অথবা যে কোনো ভাড়া, খালি জায়গা ভাড়া হোক, মেশিন ভাড়া হোক, সব ধরনের ভাড়া মানে এটার মধ্যে আর কি। এই তা আসেন এটা দেখি। আজকে ক্লাসটা ধরেন এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিলাম সেটা আপনি একজন চাকরিজীবীদের জন্য। আর এখন যে ক্লাসটা নিতেছি এইটা হলো বাড়িওয়ালাদের জন্য। একজন বাড়িওয়ালা তার বাড়ি ভাড়া দিছে, সে ভাড়া পায়। এখন এই ভাড়ার উপরে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছেন? তো এইটা আমরা একটু দেখি। তো এটা দেখার মাঝখানে একটু বলে রাখি, আপনার নামাজের একটা ব্রেক তো দিতে হয়। তো সেটা কখন দিতে হবে আমাকে বললেন, তাহলে অ্যাকর্ডিংলি আমি দিয়ে দেবো। স্যার 8:45 থেকে জামাত শুরু হয়, তো তো 8:40 আপনার থেকে। ঠিক আছে, 8:40-এ দিতে গেলে 8:40 তো আমার সামনে তো ঘড়ি নেই, আমি তো ঘড়ির দিকে তাকাই না, আমি তো এই আপনার স্লাইডের দিকে তাকাই পড়াই। তো আমার তো ওইটা খেয়াল থাকবে না। তো এই জন্য আপনাকে অনুরোধ করলাম যে আপনি একটু আমাকে থামাইয়া আমাকে বললেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। এই তো যেটা দেখাচ্ছিলাম যে আমি প্রথম কথা হলো যে একটা হাউস প্রপার্টি ইনকামের উপরে যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের মধ্যে কাভারেজটা আপনাকে দেখাচ্ছি, যে দিজ আর দ্য কাভারেজ, এইগুলো থাকবে আমাদের সবই থাকবে আর কি। তো একটা কথা বলি আপনাকে, যেমন স্যালারিটা পড়ানো শেষ হয়েছে, সেই স্যালারি কোত্থেকে কোত্থেকে পড়ানো হলো প্রতিটা রেফারেন্স কিন্তু ছিল। অনেকে দেখি ওই যে একটা কি আছে জানি আমাদের গ্রুপ, ওখানে লেখে যে এটা কোন সেকশন বা এটা কোনই। তো ওরা তো আমাদের রেফারেন্স হিসেবে থাকি। মানে যা পড়ানো হচ্ছে কোনো কিছুই তো আমার কথা না, সবই তো বইয়ের কথা। এবং বইয়ের কোথায় আছে সেটা ধরায় দেওয়াটা হচ্ছে আমার কাজ। তো সেটা আমরা লিখে দিচ্ছি আপনাকে, যেটা এই সেকশনে আপনি পাবেন। বুঝছেন? এই আচ্ছা, এখন আসেন যে হাউস প্রপার্টির যে একটা ডেফিনেশন, মানে বাড়ি বলতে কি বোঝায়। এই যে বলছি যে বাড়ি ভাড়া থেকে আয়, তা বাড়ি মানে কি? বাড়ি মানে বিল্ডিং। বাড়ি মানে এখানে বলছে যে বাড়ি মানে বিল্ডিং আদার দেন ফ্যাক্টরি বিল্ডিং। তো এবং এই বিল্ডিংয়ের সাথে যদি কোনো লাগোয়া জমি টমি থাকে, তো সেটা সব সহ যে ভাড়াটা হয়। এবং মানে একটা বাড়ির মধ্যে যদি ফুল ফার্নিশড বাড়ি ভাড়া হয় সেটাও কিন্তু বাড়ি ভাড়া। মানে সেই বাড়ির মধ্যে ফার্নিচার আছে, ফিক্সচার আছে, ফিটিং আছে। ধরেন একটা বাড়িতে এসি থাকে, খাট থাকে, সোফা থাকে, যা যা আছে সব সহ ভাড়া দেওয়া হলো। তাহলে এইটা কি আলাদা আলাদা হবে? ওটা তো বাড়ি না। সোফা তো বাড়ি না, বা এসি তো এয়ার কন্ডিশন যেটা, ওটা তো বাড়ি না। না, ওর কথায় কাজ হবে না। সব সহ যদি ভাড়া দেওয়া হয় পুরোটা ভাড়াটাই হবে বাড়ি ভাড়া। বুঝছেন? সেই বাড়ি ভাড়াটা দেয়া হতে পারে আইদার রেসিডেন্সিয়াল অর কমার্শিয়াল। দুইটা পারপাসই বাড়ি ভাড়া হতে। আমার বাড়ি আছে, আমি সেটা একটা বসত বাড়ির জন্য ভাড়া দিলাম, অথবা আমি এটা কমার্শিয়াল স্পেস, এটা একটা অফিস করার জন্য ভাড়া দিলাম, হতে পারে। তো এখন আজকে যে ক্লাসটা নিচ্ছি এবং আপনি যে পড়তেছেন, আপনি নিজের বাড়িওয়ালা বাড়িওয়ালা ভাববেন মনে মনে। তাইলে কিন্তু আজকের ক্লাসটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। বুঝছেন? জি স্যার। এখন আসেন তাইলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রপার্টি?
তো প্রপার্টি বলতে কিন্তু হাউস প্রপার্টিও ইনক্লুড করে, এবং হাউস প্রপার্টি ছাড়াও আপনার ল্যান্ড, ফার্নিচার, ফিকচার, বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, ল্যান্ড অ্যাপার্টেনেন্ট টু বেনির, প্লান্ট অ্যান্ড মেশিনারি, পার্সোনাল ভেহিকেল, আমার ব্যক্তিগত গাড়িটাও যদি ভাড়া দিয়ে দিই, সেখান থেকে কোনো ভাড়া পাই, সেটাও আপনার এখানে আসবে। আমার গ্যারেজ যদি ভাড়া দিয়ে দিই, সেখান থেকে কোনো ভাড়া পাই, সেটাও এখানে আসবে। তো সব ধরনের ভাড়া কিন্তু এই আজকের এই ক্লাসে থাকবে, মানে যেখান থেকে ভাড়াটা আসুক। এই শুধু ফ্যাক্টরি বিল্ডিংটা বাদে। ফ্যাক্টরি বিল্ডিংটা যদিও প্রপার্টি, কিন্তু আইনে বলছে যে ফ্যাক্টরি বিল্ডিং যদি ভাড়া থেকে কোনো ভাড়াটিয়া, কোনো বাড়িওয়ালা কোনো ইনকাম পায়, সেটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তো সেইটা এখানে আসবে না আর কি। এই জন্য আপনি প্রথম দিকে খেয়াল করছেন কি না, এই খেয়াল করছেন কি না যে হাউস প্রপার্টির যে ডেফিনিশন, এখানে বলছে যে হাউস প্রপার্টি মিনস এনি বিল্ডিং, তারপরেই বলছে আদার দ্যান গোডাউন অ্যান্ড ফ্যাক্টরি বিল্ডিং। তাহলে বলতে পারেন যে স্যার, এই যে কেউ যদি গোডাউন ভাড়া দেয়, ফ্যাক্টরি বিল্ডিং ভাড়া দেয়, তাইলে এটা কোথায় যাবে? আপনি যে বলতেছেন যে এটা হাউস প্রপার্টির সংজ্ঞার বাইরে, তাহলে এটা যাবে কোথায়? যদি কেউ গোডাউন থেকে ভাড়া যায়, এটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। আপনি তো জানেন যে ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে আমাদের 7 নম্বর হেড, আর আমরা এখন পড়াচ্ছি 2 নম্বর হেড, তাই না? জি স্যার। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম স্যার আমি যদি নর্মাল কোনো ফ্ল্যাট ভাড়া দিই, ওইটা আমার গোডাউন না, কিন্তু যাকে ভাড়া দিয়েছি সে গোডাউন হিসেবে ইউজ করতেছে, তাহলে এটা কোনটাতে যাবে? আপনার নর্মালি এগ্রিমেন্টে যেটা থাকে আর কি, এরকম যদি আপনি বসত বাড়ির জন্য ভাড়া দেন, তাহলে ওর এগ্রিমেন্টে বলা থাকে যে এটা আপনি গোডাউন হিসাবে, আদার দেন বসত বাড়ি হিসাবে ভাড়া মানে ব্যবহার করতে পারবেন না। ব্যাপারটা বুঝছেন তো? এখন আপনি বলছেন আমি বসত বাড়ির জন্য ভাড়া দিছি, সে গোডাউন হিসেবে ব্যবহার করতেছে, তাহলে আপনি বসে বসে কী করতেছেন? আপনি তো বাড়িওয়ালা, আপনি দেখতেছেন না? আপনি তারা খেদায় দেন না কেন? বুঝতে পারছি, মানে স্যার এটা এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে। আমি যদি গোডাউন হিসেবে ভাড়া দিই তাহলে সেটা ওই আদার্সে চলে যাবে। হ্যাঁ, গোডাউন হিসেবে ভাড়া দিলে আদার্সে চলে যাবে। হুম ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন যে, তাহলে বলতে পারেন এখন পর্যন্ত যা পড়াচ্ছি এগুলো কিন্তু গতবারও যা এবারও তাই, কোনো চেঞ্জ নেই। চেঞ্জ আছে সামান্য, সেটা সামনে আসবে, বলবো তখন। তো বলছে যে কোনো বাড়িওয়ালা যদি নিজের বাড়িতে নিজে থাকে, তাহলে তো আর মানে এখান থেকে কোনো ইনকাম জেনারেট না হয়, তাহলে তো আর এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে তার কোনো ইনকাম হওয়ার কথা না। কথা সত্যি, বুঝছেন? এই জন্য লেখাটা পড়ে দেখতে পারেন যে নো ট্যাক্স ইজ পেয়েবল ইফ দ্য ওনার অকুপাইজ দ্য হাউস ফর হিজ ওন রেসিডেন্স অর ফর হিজ ওন বিজনেস। নিজের বাড়িতে নিজে থাকে বা নিজের বাড়ির নিচতলায় একটা দোকান দিছে, একটা ব্যবসা খুলছে, তো ফাইন, তার মানে সেখান থেকে তো কোনো ভাড়া আসতেছে না। তো সেখান থেকে কোনো ভাড়া আসবে কী করে? তো নিজেই থাকে, তাহলে এখান থেকে কি কোনো ইনকাম জেনারেট হচ্ছে না, যেহেতু তার ইনকাম ফ্রম প্রপার্টি হিসেবেও কিছু আসবে না। আর এটা কমন সেন্স, কিন্তু মানে এখানে আইনে না বললেও এটা কিন্তু কমন সেন্স, যে আমি ভাড়া দেই না, আমি নিজে থাকি, তাহলে আমার ক্ষেত্রে তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির প্রশ্নই আসে না। আচ্ছা, দ্বিতীয় একটা কথা, সেটা হলো হোটেল ভাড়া। হোটেল ভাড়াটা কিন্তু আজকের বাড়ি ভাড়ার মধ্যে আসবে না, আজকের ক্লাসে আসবে না, এটা যাবে বিজনেস ইনকামে। কারণ আপনি যে ঢাকা শহরে বড় বড় হোটেল দেখেন, তো এই হোটেলে আমরা তো সচরাচরই বলি হোটেল ভাড়া, হোটেল ভাড়া, যে থাকে সে তো ভাড়া দিয়ে আসে। সোনারগাঁ হোটেলে আপনি ভাড়া দিয়ে আসেন। আর সোনারগাঁ হোটেলের অ্যাসেসমেন্ট কীভাবে হয়? সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, ওয়েস্টিন হোটেল, এদের অ্যাসেসমেন্ট কীভাবে হয়? এদের অ্যাসেসমেন্ট হয় বিজনেস। কারণ হোটেল মানে বর্ডার থাকবে, তার কাছ থেকে ভাড়া পাবে, এইটাই তাদের ব্যবসা। হোটেল ব্যবসাই হচ্ছে ব্যবসা। হোটেল, মোটেল, রিসোর্ট, হোস্টেল, এগুলো হচ্ছে যে থাকতে দেয়, এটাই তাদের ব্যবসা। তো ওইটা কিন্তু তাদের বিজনেস ইনকাম হবে, নট রেন্টাল ইনকাম। একটা কোশ্চেন ছিল স্যার। হুম স্যার অনেকে এরকম 4-5টা বিল্ডিং স্যার এরকম লিজ নিয়ে
স্যার বিজনেস করে স্যার, সেটা কি বিজনেসের ভিতর যাবে নাকি হাউস প্রপার্টির ভিতর যাবে স্যার? আর একটু পরিষ্কার করে বলেন 4-5টা বিল্ডিং কি করে? লিজ নেয় স্যার, ইয়ারলি স্যার, যে এরকম একটা মানে মালিক থেকে স্যার নিয়ে থাকে, যে 4-5টা বিল্ডিং এর লিজ নিয়েছে, নিজে নিজে স্যার রুম ভাড়া দেয় বা ফ্ল্যাট ভাড়া দিয়ে সে ইনকামটা করে স্যার, এটা কি স্যার বিজনেস তো যাবে? এখন বুঝছি আপনার প্রশ্নটা। মানে মুশকিল হয়ে গেছে কি, এইখানে ইনকাম ফ্রম প্রপার্টি বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হতে গেলে একটা বড় শর্ত, যে দ্যাট প্রপার্টি মাস্ট বি ওন্ড বাই হিম, মানে তাকে বাড়ির মালিক হতে হবে। তো ওইখানে গিয়ে আটকায় গেছে। কারণ আপনি আমাকে কোশ্চেন করছেন যে এক লোক ভাড়া নিয়ে ভাড়া দিছে, কোশ্চেনটা এরকম ছিল, তার নিজের বাড়ি না, জি তাই স্যার। না? হুম। জি স্যার। তো সেক্ষেত্রে বাড়ি ভাড়া ইনকাম হওয়ার কথা না, কারণ বাড়ি ভাড়া ইনকাম হতে গেলে হি মাস্ট ওন দ্য প্রপার্টি, মানে তার নিজের বাড়ি হতে হবে। কেউ যদি নিজের বাড়ি ভাড়া দেয়, সেখান থেকে ভাড়া পায়, ওইটাই হবে আজকের ক্লাসের অন্তর্ভুক্ত। এখন বলতে পারেন তার মানে সে যদি ভাড়া নিয়ে ভাড়া দেয় তাহলে কি হবে? ব্যবসা থেকে আয় না এটা? না, এই না, এটা ব্যবসা থেকে আয় হবে না। ব্যবসা থেকে আয় হবে শুধু হোটেল, মোটেল, রিসোর্ট, হোস্টেল, এইটা হলে। হুম, বুঝছেন? তাও ওই হোটেলের স্যার মালিকের হাতেই ট্যাক্স যে হবে। হ্যাঁ, যে বলেন। লিজ নিছে তার তো হতে ব্যবসা হতে আয় হবে না। শোনেন, এটা আপনার কোশ্চেন ক্লিয়ার, আমার উত্তরও ক্লিয়ার। আপনি ভালো করে শোনেন আগে সব কথা। সেটা হচ্ছে যে আপনি আমাকে কোশ্চেন করছেন, আমি ওখান থেকে আমি ওটার যেটুকু জিস্ট ওটা নিয়ে নিচ্ছি। সেটা হলো, কেউ যদি নিজের বাড়ি নেয়, সে এরকম বড় বড় বিল্ডিং ভাড়া নেয়, নিয়ে আবার এটা 10 বছরের জন্য বা 20 বছরের জন্য লিজ নেয়। লিজ নেওয়া মানে ভাড়া নেওয়া আর কি। তো নিয়ে এটা আবার মানে অন্য মানুষকে ভাড়া দেয়। তো এইটাই তার ব্যবসা, এইটাই তার কাজ। তাহলে স্যার, এই যে তার সে বাড়ি লিজ নিয়ে সেই বাড়ি সে ভাড়া দিল বা সেই বিল্ডিং ভাড়া দিল, এইটা কি এইটার মধ্যে আসবে, বাড়ি ভাড়া ইনকামের মধ্যে আসবে নাকি বিজনেস ইনকামের মধ্যে আসবে? উত্তর হচ্ছে কোনোটার মধ্যে আসবে না। তাহলে কোথায় যাবে? এটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। তো কেন ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে? দুটি কারণে যাবে। এক নাম্বার হচ্ছে, সে এই বাড়ির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমি যদি রিয়েলি ওই ঘরের মালিক নই, না হই, তাহলে কিন্তু ওইটা আমার আজকের ক্লাসে আসবে না, বাড়ি ভাড়া ইনকামের মধ্যে আসবে না। এটা প্রথম কথা, শেষ। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমার ইনকাম ফ্রম বিজনেসে আসবে, এটা আমার ব্যবসা। উত্তর হচ্ছে নো, এটা আপনার ব্যবসা হবে না। ব্যবসা হবে শুধু হোটেল, মোটেল, রিসোর্ট, হোস্টেল, এইগুলো থেকে যারা ভাড়া পায়। এবং সেই ভাড়াটাও কিন্তু যে পায় সেটা মালিক হতে হবে তাকে। তাকে প্রথম কথা, তাকে মালিক হতে হবে। তা সে তো মালিকই না, সে তো গোড়াতেই বাদ। তাইলে আর কি আছে? অগতির গতি। অগতির গতি হচ্ছে 7 নাম্বার, ইনকাম ফ্রম আদার সোর্স। যে কোনোটাতে পড়ে না, সে ওইখানে গিয়া পড়বেই পড়বে। বুঝছেন? এখন আপনাকে আরও উদাহরণ দিই। আপনি দেখবেন যে পল্টনে যে বিএনপি অফিস আছে, ওই বিএনপি অফিসের উল্টা দিকে আপনি দেখবেন পলওয়েল সুপার মার্কেট। যারা ঢাকায় আছেন তারা চিনবেন। পলওয়েল সুপার মার্কেটের মানে আপনি যে একটা কোশ্চেন করছেন, এই কোশ্চেনের উত্তরটা অনেক বড়। ভালো করে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। পলওয়েল সুপার মার্কেটের মালিক হচ্ছে পুলিশ কোঅপারেটিভ সোসাইটি। হুম। তো অনেকে ওইখান থেকে দোকান লিজ নেয়। ধরেন ওই 20 বছরের জন্য লিজ নিল। পুলিশ কোঅপারেটিভ সোসাইটি পিছনেই, ওই মানে পল্টন থানার পিছনেই। তো ওখানে পুলিশ কোঅপারেটিভ সোসাইটি থেকে তারা দোকান ভাড়া নিল পলওয়েল সুপার মার্কেটে। এখন দেখা গেল যে দোকান ভাড়া নিচ্ছে কত করে, মাসে মাসে তাকে লিজ রেন্টাল যেটা দেয়, লিজ রেন্টাল দেয় হলো মাসে মাসে 10,000 টাকা করে। এরকম 20 বছর যাবৎ দিবে। তো ভাবছিল একটা দোকান দিবে, ব্যবসা করবে, লাভ করবে, কিন্তু সে দোকান দিয়ে লাভ করতে পারে নাই। দোকানে লোকসানে দোকানটা সে ছেড়ে দিছে। কিন্তু ছাড়ে নাই, মানে লিজ রেন্টাল দিয়ে যাচ্ছে 20 বছর যাবৎ। সে এখন এই দোকানটা খুঁজতেছে কোনো ভাড়াটিয়ে পায় কিনা। তা সে পুলিশ কোঅপারেটিভ সোসাইটি থেকে লিজ নিয়ে সেই মানে পলওয়েল সুপার মার্কেটের দোকানটা ভাড়া দিয়ে দিল একজনকে। কত টাকা ভাড়া দিল? মাসে 25,000 টাকা এক দোকানদারকে ভাড়া দিয়ে দিল, কমার্শিয়াল রেন্ট।
তাইলে এখন বলতে পারেন যে তার ইনকাম কি? তার ইনকামটা ভেরি সিম্পল ডিফারেন্স, মানে 25,000 টাকা সে ভাড়া পায় আর 10,000 টাকা করে ভাড়া দেয়। তাইলে এই যে মাঝখানে যে 15,000 টাকা, এইটাই তার ইনকাম, এবং এই ইনকামটা হবে ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝতে পারছেন? এমনিভাবে আপনাকে আরও উদাহরণ আমি দিতে পারি। ধরেন এক ভদ্রলোক চাকরি করে, তো সে একটা সরকারি কোয়ার্টারে থাকে। তো এত বড় কোয়ার্টার তার লাগে না, সে একটা সাবলেট দিয়ে দিল। সে একটা রুম অ্যাটাচ বাথ সহ একটা ছোট ফ্যামিলিকে ভাড়া দিয়ে দিছে, এবং এখান থেকে সে প্রতি মাসে ভাড়া পাচ্ছে 20,000 টাকা করে, বছরে 2,40,000 টাকা করে সে ভাড়া পাচ্ছে। তাহলে পরীক্ষায় যদি এই অঙ্কটা থাকে যে এক ভদ্রলোক সরকারি চাকরি করে, তার বেতন হচ্ছে এই, তো বেতন দেওয়া থাকলো। আপনি তো জানেন যে বেতনের শুধু মূল বেতন এবং বোনাস, এটার উপরে শুধু ট্যাক্স হবে, বাকি পার্টের উপরে হবে না। আর এখন যেটা সে ভাড়া পাচ্ছে, এটা তো তার আলাদা সোর্স অফ ইনকাম, এটা তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হওয়ার কথা, কিন্তু হবে না। মানে কেন হবে না? ওই যে পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমি যদি ঘরের মালিক না হই, তাহলে আমার হাতে বাড়ি ভাড়া ইনকাম হবে না, আর যা ইনকাম হয় হোক, বাড়ি ভাড়া ইনকাম হবে না। ক্লিয়ার? তাহলে কি হবে? সরকারি চাকরিজীবীর যে উদাহরণটা দিলাম, এখন যদি বলতে পারেন যে স্যার একজন সরকারি চাকরিজীবী সে কি সাবলেট দিতে পারে কি না আইনত, ওই সমস্ত কোশ্চেনের দিকে যায়েন না। তো কথা হলো যে সে যেতে পারে কি পারে না, সেটা অন্য অন্য ল অথরিটি আছে, তারা দেখবে। যদি যায় এবং যদি সে অনেস্টলি ডিক্লেয়ার করে যে ইয়েস আমি আমার চলে না, আমি ভাড়া দিচ্ছি, আমার এত বড় বাড়ি লাগে না, আমি ভাড়া দিচ্ছি, এখন এটা যদি সে ইনকাম ট্যাক্সের সে দেখাতে চায়, তাহলে সে কোথায়, কোন কলামে দেখাবে? সে দেখাবে ইনকাম ফ্রম আদার সোর্স। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর বিষয়টা কি উপপাড়ার মতো? সাবলেটের বাংলা আপনি কি করেন, যা করেন করেন আর কি, উপহার যেভাবেই করেন আর কি। সাবলেট শোনেন নাই? নামটা শোনেন নাই? জি স্যার। সাবলেট নাম তো কমন। সাবলেট মানে হলো, ধরেন আমার এত বড় বাড়ি লাগে না, আমি একটা অংশ মানে ভাড়া দিয়ে দিলাম একজনকে। তো এই সাবলেটের এই কনসেপ্টটা আসলে ওই যারা কোয়ার্টার পায়, বড় বড় কোয়ার্টার পায়, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গোপনে সাবলেট দিয়ে দেয় আর কি। এখন যদি গোপনে সাবলেট না দেখায়, সেটা ভিন্ন কথা। যদি দেখাতে চায়, কেউ যদি অনেস্টলি দেখাতে চায়, তাহলে কি হবে সেটা পড়াচ্ছি আপনাকে। বুঝছেন? জি স্যার। তাহলে যে আমাকে কোশ্চেন করছেন সে কি ক্লিয়ার? হুম, সে কই? জি স্যার, ক্লিয়ার। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা যে বাড়িওয়ালার বাড়ি ভাড়া ইনকাম কম্পিউট করব, মানে এটা স্টার্ট হবে অ্যানুয়াল ভ্যালু থেকে। অ্যানুয়াল ভ্যালুর বাংলা হচ্ছে বার্ষিক মূল্য। মানে এখান থেকে আমাদের যাত্রা হবে শুরু। এবং দেখেন, পরে দেখেন এখানে বলছে যে ইনকাম ট্যাক্স ইজ লেভিড অন নট আপন দ্য অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু ফ্রম হাউস প্রপার্টি, রাদার আপন দ্য নোশনাল ভ্যালু বেসড অন অ্যানুয়াল ভ্যালু। এর মানেটা কি? মানে হলো একজন বাড়িওয়ালা, সে বলল যে আমি বছরে ভাড়া পাই 6 লাখ টাকা, ধরেন 50,000 টাকা করে মাসে ভাড়া পাই। ডিসিটি বলল আমি বিশ্বাস করি না। তো ডিসিটি যদি মনে করে যে এই বাড়ির ভাড়া বাড়িওয়ালা যেটা দেখাচ্ছে সেটা মানে ঠিক না, বা সেটা আমার কাছে রিজনেবল মনে হচ্ছে না, ইট মাইট বি হায়ার, তখন সে রিজনেবল রেন্ট ডিটারমিন করতে পারে। এই অধিকার ডিসিটিকে দেয়া আছে আইনে। বলছে বাড়িওয়ালা যা দেখাবে তাই মানতে হবে? নো। ডিসিটি যদি দেখে যে না, এই বাড়ি ভাড়া যেটা দেখাচ্ছে সেটা ঠিক না, বা সেটা আমার কাছে মানে ন্যায়সঙ্গত বা রিজনেবল মনে হচ্ছে না, দেন ডিসিটি ক্যান এস্টিমেট দ্য রেন্ট। এখন বলতে পারেন যে ডিসিটি যে আন্দাজে একটা ভাড়া ধরবে, সে কিসের ভিত্তিতে ধরবে? নর্মালি ডিসিটি যে ভাড়াটা ধরে, সেটা ধরে কোন এলাকার বাড়ি, এটা মোহাম্মদপুরের বাড়ি না রামপুরার বাড়ি, কোন এলাকা, ওই এলাকা কতটা ডেভেলপড, ওই এলাকা কত, যে বাড়িটা সে ভাড়া দিছে কত স্কোয়ার ফিট, এবং এই স্কোয়ার ফিটে আশেপাশে বাড়ি কীরকম ভাড়া হয়। তো এর উপর একটা ধারণা নিয়ে সে একটা এস্টিমেট করতে পারে। যারা ফ্ল্যাট বাসায় থাকে সেক্ষেত্রে একই, কিভাবে একই 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 হবে? হবে। একই, ফ্ল্যাট হোক বাড়ি হোক, মানে কথা একই সব।
তো একটা লোক ফ্ল্যাট ভাড়া দিল, তো সেই ফ্ল্যাটের ভাড়া মানে যেটা সে বাড়িওয়ালা দেখাচ্ছে সেটা ডিসিটির কাছে রিজনেবল মনে হচ্ছে না। তো ডিসিটি যদি রিজনেবল মনে করে তো ফাইন, আর যদি ডিসিটি মনে করে ইটস নট রিজনেবল, দেন হি ক্যান এস্টিমেট দ্য রিজনেবল রেন্ট অ্যান্ড ক্যান ডিটারমাইন দ্য অ্যানুয়াল ভ্যালু। তো অ্যানুয়াল ভ্যালুটা কী হবে, বার্ষিক মূল্যটা কী হবে? বার্ষিক মূল্য হবে হুইচ এভার ইজ হায়ার, মানে রেন্ট শোন বাই দি অ্যাসেসি অর রিজনেবল রেন্ট ডিটারমাইন্ড বাই দি ডিসিটি হুইচ এভার ইজ হায়ার। ক্লিয়ার? এখন বলতে পারেন যে একটা লোক সত্যি সত্যি ভাড়া পায়, একজন বাড়িওয়ালা 50,000 একটা ফ্ল্যাট থেকে, কিন্তু ডিসিটি গায়ের জোরে এটাকে করলো 75,000 বা 80,000। এখন ওই 80,000ই কি আমাকে মেনে নিতে হবে? আমি তো বাড়িওয়ালা, আমাকে কি ওইটা মেনে নিতে হবে? ওইটা মানতে হবে এমন কোনো কথা নেই, ওটার বিরুদ্ধে আপিল করা চলবে, সেটা আলাদা ক্লাস। যে ডিসিটি যে অ্যাসেসমেন্ট করবে সেটাই মাথা পেতে নিতে হবে, নট অলওয়েজ। তাহলে সেটা কি হবে? সেটা আপিল হতে পারে, আপিলে আমি হেরে গেলে ট্রাইব্যুনাল হতে পারে, এরপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো আপনাকে আমি হাইকোর্ট দেখায় দেবো, অসুবিধা নেই, পরের ক্লাসে। তো এটা গেল এই এটা গেল মাঝখানের যে এটা প্যারাটা, ওটা দেখেন যে অ্যানুয়াল ভ্যালু যে ডেফিনেশন, যেটা আপনাকে বললাম যে দুইটার মধ্যে যেটা হায়ার, সেটা কোত্থেকে বললাম? এটা সেকশন 2 সাবসেকশন 62। ওখানে অ্যানুয়াল ভ্যালুর যে ডেফিনেশন সেখানে বলছে সাম ফর হুইচ দ্য প্রপার্টি মাইট রিজনেবলি বি এক্সপেক্টেড টু বি লেট আউট ফ্রম ইয়ার টু ইয়ার, অর অ্যানুয়াল রেন্ট শোন বাই দি ওনার, এই দুইটার মধ্যে যেটা হায়ার। বাড়িওয়ালা যে ভাড়া দেখাচ্ছে, বাড়ি ভাড়া পাচ্ছে বলছে, অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবলি মনে হচ্ছে, দুইটার মধ্যে যেটা হায়ার। তো ডিসিটি যখন এস্টিমেট করে সেটা তো হায়ারই হয়, আর নাইলে তারা এস্টিমেট করার দরকারটা কি, তাই না? স্যার ডিসিটি ফুল ফর্ম কি হবে? এটা তো প্রথম ক্লাসে পড়ানো হয়েছে, আজকে তো তৃতীয় ক্লাস। এটাই ধরেন, এইটাই একটা এমসিকিউ, বলেন এটা কি হবে? ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। কমিশনার অফ ট্যাক্সেস। কমিশনার ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। বুঝছেন? এই জন্য যেদিন পড়াই প্রথম ক্লাসে বলছিলাম যে আমার টোটাল সবগুলো ক্লাসে কিন্তু প্রতিটা ক্লাসেই এই একটা টার্ম বারবার আসবে, ডিসিটি ডিসিটি। এই হলো থানার ওসির মতো আর কি, মানে হি ইজ দ্য কি ম্যান। আচ্ছা, নিচে যেটা বলছে যে হোয়ার দি প্রপার্টি ইজ লেট আউট অ্যান্ড দি রেন্ট ইজ রিসিভড বাই দি ওনার, the annual value may be more than the actual rent if the reasonable rent determined by the DCT is higher than the actual rent. তাহলে চিন্তা করেন যে একজন বাড়িওয়ালা যা খুশি দেখাবে সেটাই ডিসিটি মানবে তা না, তো সে অথবা সে প্রকৃত যে ভাড়াটা পায় সেটাও সে ডিসিটি নাও মানতে পারে। তো তার কাছে যেটা রিজনেবল হয় সেটাই হবে, মানে ইন কেস অফ লেট আউট প্রপার্টি। এটা মনে রাখতে হবে। যেমন এখান থেকে, এই স্লাইড থেকে আমি আপনাকে একটা কোশ্চেন করি, দেখি আপনি পারেন কিনা। ধরেন একজন বাড়িওয়ালা, একটু ভালো করে শোনেন, একজন বাড়িওয়ালার হয়তো 5তলা বাড়ি আছে, 5তলা বাড়ি, সে নিজে একটা ফ্লোরে থাকে, 5টা ফ্লোর তার। তো নিজে একটা ফ্লোরে কি তো কথা বলে নাকি? আচ্ছা, ভালো করে শোনেন। সেটা হচ্ছে এক ভদ্রলোকের ধরেন 5তলা বাড়ি বা 5টা ফ্ল্যাটের মালিক, সে যেভাবেই আপনি বলেন। তো এইখান থেকে সে একটা ফ্ল্যাটে থাকে বা একটা ফ্লোরে থাকে, 2টা ফ্লোর সে ভাড়া দিছে মাসে 1 লাখ টাকা করে, এক একটা ফ্লোর 1 লাখ টাকা করে ভাড়া দিছে। তো এখান থেকে ভাড়া পায়, আর বাকি থাকে 2টা। বাকি 2টার মধ্যে একটা ফ্লোর তার এক রিলেটিভ, তার খুবই ক্লোজ রিলেটিভ, তার খালাতো ভাই, সোজা কথা, তারে তারে ভাড়া দিছে, এবং অনেক কম দামে ভাড়া দিছে, তারে 20,000 টাকা করে সে মাসে দেয়। আত্মীয় তো, তো তারে দিছে 20,000 টাকা করে একটা ফ্লোর। আর একটা ফ্লোরে ধরেন তার মেরিড ডটার, মানে বিবাহিত কন্যা, মানে সে থাকে, এবং তাকে বাপ কিন্তু ভাড়া দেয়নি। ধরেন মেয়ের জামাই সে বিদেশে চাকরি করে, তো মেয়ে কোথায় থাকবে? অন্য জায়গায় ভাড়া করে থাকবে, দরকার কি, বাপের নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট পড়ে আছে, এখানে থাকুক।
তো সোজা কথা, মেয়েকে সে ভাড়া দেয়নি, মেয়ে থাকে। তো আর হচ্ছে খালাতো ভাই থাকে একটাই, সেটা 20,000 করে পায়, আর বাকি দুইটা আউটসাইডার, তারা 1 লাখ টাকা করে ভাড়া পায়, আর নিজে একটা ফ্লোরে থাকে। কেউ আপনাদের মধ্যে বলতে পারবেন এই বাড়ির অ্যানুয়াল ভ্যালু কত হবে? 26,64,000। 5 লাখ টাকা স্যার। ও এমন 4 লাখ। 36 হবে 36 স্যার। লাখ 36 লাখ স্যার। স্যার প্রশ্নটা একটু আবার বলবেন? এই জন্য তো বলছি ভালো করে শোনেন। একজন বাড়িওয়ালা, এভাবে সময় নষ্ট হয়। একজন বাড়িওয়ালা, তার 5 তলা বাড়ি। তো 5 তলা বাড়ি, সে নিজে একটা ফ্লোরে থাকে। তো নিজে থাকলে তো সেটার তো নাই, অ্যানুয়াল ভ্যালু হবে না, এ তো জানিনি, একটু আগে পড়ানো হয়েছে। তো আর দুইটা ফ্লোর ভাড়া দিছে, প্রতিটা ফ্লোর 1 লাখ টাকা করে, মানে বছরে 12 লাখ টাকা করে ভাড়া পায় একটা ফ্লোর থেকে, দুইটা ফ্লোর থেকে। আর একটা ফ্লোর তার খালাতো ভাইকে ভাড়া দিছে 20,000 টাকা করে মাসে, এখানে বছরে সে পায় 2,40,000 টাকা। আর একটা ফ্লোর থেকে কোনো ভাড়া পায় না, ভাড়া দেয়ও নাই, মেয়ের কাছে তো আর ভাড়া দেওয়া যায় না। তো মেয়ে থাকে জাস্ট ওইখানে, মেরিড ডটার। তো সে একটা ফ্লোরে থাকে। এই হলো 5টা ফ্লোরের হিসাব। এখন আপনাকে আমি কোশ্চেন করছি যে এই বাড়ির যখন ডিসিটি অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করবে, সে কত টাকা অ্যানুয়াল ভ্যালু ডিসিটি ডিটারমিন করবে? এই বাড়িওয়ালাকে ট্যাক্স করবে, ডিসিটি ট্যাক্স ধার্য করবে। ট্যাক্স ধার্য করার প্রথম পদক্ষেপ হচ্ছে অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করা। তাহলে অ্যানুয়াল ভ্যালু কত হবে? তো অ্যানুয়াল ভ্যালু 48 লক্ষ হুম 24 লক্ষ। স্যার 48 লক্ষ। 48 লক্ষ স্যার 48 লক্ষ। হ্যাঁ, আচ্ছা, এই বাড়ির অ্যানুয়াল ভ্যালু হবে 36 লক্ষ টাকা। রাইট। তো 36 লক্ষ টাকা কেন হবে? আমি নামাজের ব্রেক দিতে হবে মনে হয়। স্যার আমাদের দেখলাম জি স্যার, 45 জামাত। ও তাইলে ব্রেক দিয়ে দিই, তারপরে আমরা আবার আপনারা আসেন, তারপরে আবার শুরু করি। ঠিক আছে। স্যার ব্যাক করবেন কয়টায় স্যার? আপনারা যখন ব্যাক করবেন, তার মানে এখন বাজে কয়টা? 9টায়। স্যার 9টায় হ্যাঁ শুরু করলেন ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, 9টায় হবে। জি স্যার।